ওকে, সো 2013 সালে এইচএসসি পাশ করে আমি বুয়েটে জয়েন করি। বুয়েট থেকে 2018 সালে বের হই। তারপরে এখন আমি বাংলাদেশে একটা পাওয়ার কোম্পানিতে জব করছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বিবরণী। আস্তে আস্তে আরো অনেক কথা বলবো। তো এখন আমি একটু তোমাদের মধ্যে একজন একটু রেসপন্ড করবা, আমার অনেক কিছু জানার আছে তোমাদের থেকে। তো সেই জিনিসগুলো জানতে পারলে আমার ওরিয়েন্টেশনটা পরিচালনা করতে একটু ইজিয়ার হবে। তোমাদের মধ্যে কেউ কি একটু আছো যে একটু আমার কথার সাথে একটু রেসপন্ড করবা? ওমের মাহমুদ রেসপন্স করো। ওমের রেসিডেন্সিয়ালে ওমের মাহমুদ রেসপন্স করো। হ্যাঁ, রেসিডেন্সিয়াল থেকে একজন এর কথা বলা হচ্ছে, ওমের মাহমুদ। তুমি কি আছো? থাকলে একটু আনমিউট করে রেসপন্ড করো। অথবা যে কেউ যে কথা বলতে আগ্রহী, হ্যাঁ, সে একটু আনমিউট করে একটু রেসপন্ড করো। যার সাথে আসলে ফেস টু ফেস কনভারসেশনের একটা যে ব্যাপার ছিল সেটা তো এখন আমাদের জুমে নাই। এই জন্য মোটামুটি একজনের কাছ থেকে রেসপন্স পেলে আমরা একটু সহজভাবে অনুষ্ঠানটা চালাতে পারি। আচ্ছা, আগে বলিনি, এখানে ভয়ের কিছু নাই। তোমরা জাস্ট একটু আমাদের সাথে কোঅপারেশন করো। হ্যাঁ, জাস্ট একটু কথা বলো যে কোনো একজন। জি স্যার, আমি রায়হান কথা ইসলাম ওকে ওকে, ভেরি গুড রায়হান, তোমাকে স্বাগতম। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আচ্ছা, রাইয়ান লেখা তোমার নাম। জি। ওকে, রাইয়ান, ভেরি গুড। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে? বিজেডএস। আমি বরিশাল জিলা স্কুল, বরিশাল। বরিশাল জিলা স্কুল, ওকে। তো আমরা রায়হানের সাথে কথাবার্তা বলবো। ইন দা মিন টাইম যদি অন্য কারোর কোনো কথা বলার ইচ্ছা থাকে, সে হি ইজ ভেরি ওয়েলকাম। যে কোনো সময় তোমরা আনমিউট করে কথা বলতে পারো। আচ্ছা, তো প্রথমে রায়হানের সাথে একটু কথা বলে নিচ্ছি, যেটা তোমাদের সবার জন্যই প্রযোজ্য। আমি হচ্ছে তোমাদের থেকে বেশ খানিকটা সিনিয়র। মোটামুটি 2011 সালে আমি এসএসসি পাশ করি, আর এখন 2021 সাল। তো তোমাদের থেকে আমি 10 বছরের সিনিয়র। তো অনেকটাই বুড়া বুড়া মনে হইলেও ভয় পাওয়ার কিছু নাই। আমার সাথে তোমরা খুব ফ্রিলি কথাবার্তা বলতে পারো। তো এখন একটু রায়ানের কাছে জিজ্ঞেস করছি, তোমাদের এসএসসি এক্সাম তো এবার হয় নাই, তাই না? হ্যাঁ, এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত হয়নি। তোমাদের কি অটো পাস হয়ে গিয়েছে? না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। যতটা জানা যায়, শিক্ষামন্ত্রী দীপুমণি যা বলে যে এমন একটা পরিস্থিতি চলে এসেছে যখন ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়ার আর কোনো সুযোগ থাকে না, সেক্ষেত্রে তারা বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের চেষ্টা করবে। সেক্ষেত্রে তারা অ্যাসাইনমেন্ট অথবা অন্য কোনো ভাবে মূল্যায়ন করে আমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। সো অলরেডি এইচএসসি একটা ব্যাচ কিন্তু অটো পাস হয়ে গিয়েছে। তোমাদের এসএসসি কোনো ব্যাচ এখনো অটো পাস হয় নাই, তাই তো? না, আচ্ছা, এখন পর্যন্ত কোনো ডিসিশন হয়নি আমাদের এসএসসি এর। তোমরা ক্লাস 9 এ উঠেছো কত সালে? 2019 সালে? জি। আচ্ছা, তাহলে তোমাদের 2021 এর মানে এই বছরেই ফেব্রুয়ারিতে এসএসসি এক্সাম দেওয়ার কথা ছিল। জি। আচ্ছা, 2021 এ তোমাদের 2021 ফেব্রুয়ারিতে তোমাদের এসএসসি এক্সাম দেওয়ার কথা ছিল, কিন্তু এখন অলরেডি জুলাই মাস চলে এসেছে। এখন পর্যন্ত তোমরা জাস্ট কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছো। তোমাদের স্কুলের স্যাররা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত পায়নি, যেহেতু সেন্ট্রাল পর্যায়ে থেকে কোনো ডিসিশন এখনো আসেনি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সো আমি নরমালি গতানুগতিক কথাবার্তা বলি, কারণ হচ্ছে আমাদের এখন যে সিচুয়েশনটা, এটা খুবই একটা আনইউজুয়াল সিচুয়েশন। এটা বেশি দিন কন্টিনিউ করবে বলে মনে হয় না। যদিও তোমরা মোটামুটি 15 মাস, গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত টোটাল 15 মাস তোমরা হচ্ছে পড়াশোনা থেকে বাইরে আছো, বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো আমি ধরে নিচ্ছি যে খুব শীঘ্রই, ধরা যায় আমাদের এই জুনের 30 তারিখেই স্কুল খোলার কথা ছিল, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে। তো আমি যদি ধরে নেই যে কুরবানি ঈদের পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে, যদি আমি সেভাবে ধরে নেই, এবং এর মধ্যেই তোমাদের একটা রেজাল্ট দিয়ে দিবে, হয়তো অটো পাসেই হোক অথবা অ্যাসাইনমেন্টের মার্কসের উপর ভিত্তি করেই হোক। তো আমি ধরে নিচ্ছি জুলাই আগস্ট এই 2টা মাসের মধ্যেই তোমাদের একটা ফয়সালা হয়ে যাবে। তো সেই হিসেবে আমরা মোটামুটি যারা এখানে আছি তারা সবাই জানি যে আমরা আসলে মোটামুটি এসএসসি ফেল করব, কেউ এরকম তো কেউ এখানে নাই। তাহলে তো আসলে আমরা নটরডেম ভর্তি কোচিং এর জন্য আসতাম না। তো আমি ধরে নিচ্ছি সবাই ইনশাল্লাহ খুব ভালোভাবে এসএসসি পরীক্ষা যেভাবেই মূল্যায়ন হোক না কেন, তোমরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবা। তো উত্তীর্ণ হওয়ার পরেই আমাদের যে টার্গেটটা,
এখন তোমরা যদিও 5-6 মাস একটু পিছাই গেছো পরিস্থিতির কারণে, সেটা সবার জন্যই সেম। আচ্ছা, আমি যদি ধরে নেই যে তোমরা এসএসসি সবাই সুন্দরভাবে পাশ করলা, তারপরে আমাদের সামনে যে চিন্তাটা আসে সেটা হচ্ছে একটা ভালো কলেজে ভর্তি। তো যেটার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা সানরাইজ কোচিং সেন্টার বিগত 20-25 বছর ধরে খুব সফলতার সাথেই পালন করে আসছে। আমিও এর সাথে বিগত 5-6 বছর ধরে কিছুটা যুক্ত আছি আর কি। তো কলেজে ভর্তি এত ইম্পর্টেন্ট কেন? আমরা তো জানি যে মানুষজন তো কলেজ ভর্তি যে কোচিং করা লাগে বা কলেজ ভর্তি যে একটা দরকার আছে, গুরুত্ব আছে, সেটা কি আমরা সবাই অনুধাবন করতে পারি কিনা। তো আমাদের আজকে ওরিয়েন্টেশনের প্রথম কাজটা হবে আমাদের কলেজে ভর্তি কেন দরকার। কলেজে ভর্তি কোচিং করলে কি হবে, কোচিং না করলে কি হবে, এবং একটা ভালো কলেজ কেন দরকার। কারো কি একটু আইডিয়া আছে ভালো কলেজ কেন দরকার? রায়ান বলতে পারো অথবা যে কেউ বলতে পারো। ভালো কলেজ কেন দরকার এই ক্ষেত্রে বলতে গেলে, আমি যেমন বরিশাল জিলা স্কুলের ছাত্র, বরিশাল জিলা স্কুল যেমন একটা ভালো স্কুল, এখানে থেকে আমি একটা কম্পিটিশনের ভিতরে থাকতে পারি। সেই ক্ষেত্রে নটর ডেম বা একটা ভালো কলেজে বলা যায় যে আমি আমার যে সহপাঠীরা, তারাও মানে আমি একটা প্রপার কম্পিটিশন পেতে পারি, সেখানে আমার পড়াশোনার একটা যে অগ্রগতি সেটা বজায় রাখাটা আশা করি সহজ হবে। সেই জন্য একটা ভালো কলেজ আমাকে খুব ওকে ওকে, ভালো আই গট লাগে। ইউর পয়েন্ট, ভেরি গুড। তুমি কম্পিটিশনের কথা বলছো বা তোমার ভালো সহপাঠীদের সংস্পর্শে থেকে পড়াশোনাটাকে আরো বেটার করার কথা বলছো। জি। কিন্তু কম্পিটিশনটা কি আসলে জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত? আসলে আমাদের জীবনে কি প্রতিযোগিতা বেশি ইম্পর্টেন্ট নাকি কোঅপারেশন, সহযোগিতা বেশি ইম্পর্টেন্ট? তো আমি যদি কোঅপারেশন সেইভাবে বা বলি, সহযোগিতা। কোঅপারেশন বেশি ইম্পর্টেন্ট। সো তোমার কথায় একটা বড় যেটা দেখা যাচ্ছে, তুমি কম্পিটিশনের মধ্যে থাকতে চাও, এবং এখানে যে কতজন পার্টিসিপেন্ট অলরেডি 60-এর উপর চলে গেছে, সবারই হয়তো একটা মোটামুটি একই রকম ধারণা থাকবে যে আসলে প্রতিযোগিতা ইম্পর্টেন্ট। কেন প্রতিযোগিতা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমাদের সামনে জীবনে কলেজ তো, জীবনে তোমাকে কেউ কখনো জিজ্ঞেস করবে না, যখন তোমার বয়স 30-35 বছর হবে, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কোন কলেজে পড়ছো। তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি করো এট ফার্স্ট, দেন বলতে পারে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো। তুমি কোন কলেজে পড়ে আসছো, কোন স্কুলে পড়ে আসছো, এটা কিন্তু কিছুই ম্যাটার করে না। তাহলে আমাদের জীবনের ফাইনাল লক্ষ্যটা হচ্ছে আমরা বড় হয়ে কি করতে চাই। এখন যদি বলি আমার জীবনের লক্ষ্য কি, আমি জানি এখানে 60 জনের মধ্যে 40 জন ঠিক করে বলবা না যে তার জীবনের লক্ষ্য কি। কারোর জীবনের লক্ষ্যই এখনো ঠিক করতে পারো নাই, কেউ এটা নিয়ে চিন্তা করারই সময় পাও নাই, আর কেউ বলতে লজ্জা পাবা। এই 3 ক্যাটাগরির মানুষই এর মধ্যে পাওয়া যাবে। তোমাদের মতো বয়স যখন আমরা ছিলাম, আমরাও ঠিক একই কাজই করতাম, আমরা বলতে লজ্জা পাইতাম বা আমরা জানতাম না অ্যাকচুয়ালি আমরা কি করতে চাই। তো যেখানে ছিলাম যে আসলে শেষ পর্যন্ত মানুষজন আমাকে জিজ্ঞেস করবে আমি কি করি, আমি কি ইঞ্জিনিয়ার, আমি কি ডাক্তার, আমি কি কোনো ইউনিভার্সিটির লেকচারার, নাকি আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, নাকি আমি বিজ্ঞানী। ঠিক আছে, সো এইটা জীবনের আলটিমেট স্টেজ। কিন্তু সেই স্টেজে যেতে গেলে তোমাকে কতগুলো ধাপের মধ্য দিয়ে যেতে হবে। তার প্রথম ধাপটা তোমরা পার করেছো, সেটা হচ্ছে স্কুল পর্যায়ে এসএসসি পাস করেছো বা পাস করবা ধরে নিচ্ছি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে প্রথম পর্যায়। কিন্তু সেই ফাইনাল স্টেজে যেতে গেলে তোমার নেক্সট যে স্টেজ সেটা হচ্ছে কলেজ। তারপরে হচ্ছে তোমার ইউনিভার্সিটি, যেখানে তুমি আসলে সিদ্ধান্ত নিবা তুমি আসলে কোন দিকে যাবা। তুমি কি কলেজে পড়বা, সরি তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়বা, তুমি কি ডাক্তারি পড়বা, নাকি তুমি কোনো একটা কোর সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে ইউনিভার্সিটিতে পড়বা। তাহলে ইউনিভার্সিটি যাওয়ার আমি আমার লাইফ যে গোলটা, তার নিচের ইচ্ছে হচ্ছে আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আর সেই বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে আমাকে কলেজের মধ্য দিয়ে যেতে হবে। তো এখানে আমরা কলেজের গুরুত্বটা বুঝতে পারতেছি। তো একটা কলেজে যদি আমি ভালো পরিবেশ পাই, ভালো পড়াশোনা করি, তাহলেই কেবলমাত্র আমি একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবো। এখন তোমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকবে যে বুয়েটে পড়ার, অনেক ইচ্ছে থাকবে মেডিকেলে পড়ার। বাস্তবতা যেটা, সবাই তো আর সেখানে যেতে পারবা না। বুয়েটের সিট আছে 950টা, সরকারি মেডিকেলের সিট আছে 4000টা, কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার্থী কত, 15 লাখ না যতদূর আমি জানি। এটা 20-22 লাখের উপরে। 20-22 লাখের উপরে চলে গেছে এখন। ওকে, তো 20-22 লাখের জন্য দেখো, আমি যদি বলি যে সরকারি, যদি আমি প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেগুলোতে ধরো সিট আছে 4000-5000, মেডিকেলেও 4000-5000, আলটিমেটলি 10,000। তাহলে এই 22 লাখ ছাত্রকে চাইলেও তো তাদেরকে আমরা 10,000 মধ্যে আনতে পারবো। তো আমাদেরকে অবশ্যই একটা
সিলেকশনের মধ্য দিয়ে যেতে হবে। সেই সিলেকশনটাই হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট, এবং যার জন্য আমাদের, তুমি প্রতিযোগিতার কথা বলেছো, তুমি যথার্থই বলেছো, সেটা একটা বড় ধরনের প্রতিযোগিতা। তো সেই প্রতিযোগিতাতে যদি আমি টিকতে চাই, তাহলে আমাকে কলেজে ভালো করতে হবে, কলেজ থেকে আমাকে ভালো ব্যাকগ্রাউন্ড নিতে হবে, আমাকে কলেজে পড়ার সময় থেকে আমাকে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে। এবং ঠিক সেই জন্যই একটা ভালো কলেজ দরকার। এটা হচ্ছে কলেজের 1 নম্বর গুরুত্ব। সেটা হচ্ছে তোমার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, একটা ভালো পরিবেশ পাওয়ার জন্য, একটা শিক্ষামুখর পরিবেশের জন্য আমাদের একটা ভালো কলেজ দরকার। তাহলে আমাদের ভালো কলেজের 1 নম্বর গুরুত্বটা কি সবাই বুঝতে পারলাম? ভবিষ্যৎ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, শিক্ষামুখর পরিবেশে নিজেদেরকে উপযোগী করে গড়ে তোলার জন্য আমাদের একটা ভালো কলেজ দরকার। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট দিস ইজ নট অনলি দ্য থিং। ঠিক আছে, কলেজে পড়ার আরো অনেক চেষ্টা আছে, আরো অনেক কারণ আছে। সেটা যদি আমি একটু বলতে চাই, তাহলে আমি একটু টিটু ভাই, আমাকে কি হোস্ট করা হয় না এখনো? সানরাইজ কোচিং শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে সাদিকুল, শোনা যাচ্ছে। হ্যাঁ আপু আমাকে, ও আচ্ছা আচ্ছা, হোস্ট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ওমের জয়েন করছো, ওকে প্রশ্ন করতে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওমের মতো। আচ্ছা ঠিক আছে, যে আছো। আচ্ছা দেখো, আমি তোমাদের জন্য ছোট্ট একটা, যদিও এগুলা সামনাসামনি পড়াইতে অনেক ভালো লাগে বা সামনাসামনি লেকচার দিলে অনেক বেশি ইন্টারাকশন হয়, কিন্তু মোটামুটি আমি একটা ছোট্ট একটা আইডিয়া তোমাদের জন্য বের করেছি। সেটা হচ্ছে একটা ভালো কলেজ, তোমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি দেখা যাচ্ছে। জি জি, ওকে ঠিক আছে। তো আমি এখানে নরমালি যেটা হাইলাইট করেছি, একটা ভালো কলেজ কেন প্রয়োজন। আমি যদি ছোট্ট করে তোমাদের এসএসসি জীবনটাকে 2 লাইনে সামারাইজ করি, তাহলে যেটা দেখতে পাবো যে এসএসসি তে আমরা মূলত এই সাবজেক্টগুলোর উপর জোর দিয়েছি। সেটা হচ্ছে আমাদের কাছে একটা ফিজিক্স বই ছিল, পদার্থবিজ্ঞান বই, একটা কেমিস্ট্রি রসায়ন বই ছিল, একটা বায়োলজি জীববিজ্ঞান বই ছিল, একটা ম্যাথ মনে হয় 2টা ছিল না, হায়ার জি ম্যাথ আর জেনারেল জেনারেল ম্যাথ। হ্যাঁ, বাংলা একটা পড়তাম কি পড়তাম না জানি না, ইংলিশে পড়তাম কি পড়তাম না জানি না। তো মোটামুটি এই 4টা যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, এই 4টা হচ্ছে আমাদের সায়েন্সের সাবজেক্ট। 4টা হচ্ছে আমাদের সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এবং এগুলোর উপরেই আমরা আমাদের অধিকাংশ সময় ব্যয় করেছি। এর মধ্যে কোনো একটা সাবজেক্ট আমার ধরা যাক রায়ানের খুব পছন্দ, কোনো একটা সাবজেক্ট দেখা যাক আরমানের খুব পছন্দ, কোনো একটা সাবজেক্ট ওমেরের খুব পছন্দ, এরকম বিভিন্ন বিভিন্ন চয়েস ছিল। তো যার ম্যাথ ভালো লাগতো সে অবচেতন মনেই ধরে নিয়েছো যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো। যার বায়োলজি ভালো লাগতো বা বাসা থেকে বলছে তোমাকে ডাক্তার হইতে হবে, এখানে আমাদের যে আপুরা আছে, ছোট আপুরা, এখানে কি হলিক্রস স্টুডেন্ট আছে তো নাকি? আছে মনে হয় না? আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের যে, হ্যাঁ যে আপুরা আছে, তাদের বাসা থেকে ছোটবেলা থেকে বলছে তোমাকে ডাক্তার হইতে হবে, তো সে নিজের অজান্তেই সে বায়োলজি পড়া শুরু করে দিছে। আবার কারোর কাছে ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগতেছে, সে মনে করতেছে আমি শুধু ফিজিক্স পড়ে স্টিফেন হকিং হব অথবা আলবার্ট আইনস্টাইন হব, আমি বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। কি আবার রসায়ন পড়ে রসায়নবিদ হতে চাচ্ছে, কেউ আবার বোমা বানাতে চাচ্ছে, অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা বানানোর প্রতি খুব আগ্রহ। তো এই যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আমাদের পড়ানো হচ্ছে, আমাদের কিন্তু অবচেতন মনেই এক একটা সাবজেক্ট যার যার কাছে পছন্দ। আমি যদি এখানে 60 জনের মধ্যে একটা সার্ভে করি, দেখবো যে 20 জনের ম্যাথ ভালো লাগে, 10 জনের বায়োলজি ভালো লাগে, এরকম একটা সার্ভে আমরা পাবো। কিন্তু তুমি যেইখানেই পড়তে চাও না কেন, তোমাকে এই 4টাতেই ভালো হইতে হবে। তুমি বলতে পারবা না যে আমি আমার এসএসসি লাইফে শুধু একটা পড়েই আমি এ প্লাস পাচ্ছি, না এটা হবে না। বা শুধু বায়োলজি পড়েই আমি পার করে দিব, হবে না। তোমাকে 4টাতেই ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তোমার যে কোনো একটা সাবজেক্ট চয়েস থাকতে পারে, খুব বেশি ভালো লাগতে পারে, কিন্তু তোমাকে সবগুলোকেই সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। সেটার কারণ কি, ওই যে বললাম আমাদের যখন অ্যাডমিশন টেস্ট হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তখন তো সবগুলা থেকেই কোশ্চেন আসবে, তোমাকে সবগুলা থেকেই অ্যান্সার করতে হবে, কোনো একটা বাদ দিলে তো তুমি সেখানে টিকতে পারছো না। সুতরাং আমরা আমাদের এসএসসি লাইফে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 4টা সাবজেক্টে আমরা ভালো করে পড়াশোনা করেছি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে।
এর মধ্যে আমি রাফলি ধরে নিচ্ছি, আমি জানি না কয়টা করে চ্যাপ্টার আছে, ধরে নিচ্ছি প্রত্যেকটা বইয়ে 10টা করে চ্যাপ্টার আছে। তাহলে এই 4টা সাবজেক্টে আমার টোটাল 40টা চ্যাপ্টার তোমরা পড়েছো। রায়ান, আমি কি ঠিক বলতেছি মোটামুটি? জি। আচ্ছা, যেহেতু তোমাদের সাথে আমার একটু কনফ্লিক্ট হতে পারে, কারণ হচ্ছে আমি এখন থেকে 10 বছর আগে এসএসসি পাস করেছি এবং আমাদের বইও চেঞ্জ হয়ে গিয়েছে 2015 সালে, তোমাদের নতুন সিলেবাস, নতুন বই, তো অনেক কিছু না মিলতে পারে। আচ্ছা, তো আশা করি কাছাকাছি থাকবে। যদি একটু বেশি ডেভিয়েশন হয়ে যায় তুমি আমাকে একটু বলো, ঠিক আছে? যে ভাইয়া এখানে মনে হয় 57টা চ্যাপ্টার ছিল। ওকে, তুমি দেখো এই যে বলছো 57 চ্যাপ্টার, আমি ধরে নিই তাহলে এখানে 10টা জায়গায় এখানে আমার 15টা করে চ্যাপ্টার ছিল, তাই না? 4 15 60। ওকে, তো সেই জিনিসটা পড়ার জন্য তুমি সময় পেয়েছো কত? তুমি সময় পেয়েছো পাক্কা 2 বছর। তুমি 2019 সালের জানুয়ারি মাসে স্কুলে জয়েন করছিলা, তোমাকে 2020 সালের অক্টোবর মাসে টেস্ট এক্সাম নিয়ে বলা হয়েছে হ্যাঁ তোমার শেষ। মানে টানা 9 10 2টা বছর তুমি কিন্তু সময় পেয়েছো এই 40টা চ্যাপ্টার অথবা 60টা চ্যাপ্টার, যা বলবো 57টা চ্যাপ্টার, সেটাকে ভালো করে অধ্যয়ন করার জন্য। এই 2 বছর সময় তুমি পুরোপুরি পেয়েছো 2019 থেকে 2020 ডিসেম্বর। তারপরে তোমাদের 2021 সালের ফেব্রুয়ারিতে এসএসসি এক্সাম হওয়ার কথা ছিল। তার মানে আজ যেটা আমি বুঝতে পারছি, এই 4টা সাবজেক্ট পড়ার জন্য আমার কাছে কিন্তু 2 বছর সময় ছিল। তো এটা আবার অনেকের কাছে অনেক বেশি মনে হয়েছে না, যে আল্লাহ 2 বছরের মধ্যে এতগুলো চ্যাপ্টার পড়ে কিভাবে? তো তাদেরকে আরেকটু ভয় পাওয়া দেওয়ার জন্য আমাদের এইচএসসি পড়াশোনা। দেখো এই এইচএসসি তেও কিন্তু বাংলা ইংলিশ অনেক কিছু থাকবে, সেগুলোকে আমি খুব বেশি হাইলাইট করতে চাই না। আমি মেইনলি তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোকে নিয়েই হাইলাইট করতে চাচ্ছি। সেই এইচএসসি তে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ সে আগের মতোই আছে, কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পেপার আছে। ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথেও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। সুতরাং তোমার কিন্তু এবার বই আর 4টা নেই, তোমার বই এবার কয়টা হয়ে গেছে বলো তো? 8টা। 8টা হয়ে গেছে। এবং আমি রাফলি ধরে নিচ্ছি, এখানে 10 ধরছি কিন্তু 10 ধরছে, আসলে এখানেও বেশি আছে। তো এখানে আমি যদি ধরে নেই 10টা করে চ্যাপ্টার, সবথেকে মিনিমাম যদি আমি ধরে নেই, আরো বেশি আছে না বলছি, মিনিমাম যদি ধরি 10টা করে, তাহলে আমার 80টা চ্যাপ্টার হয়। তাহলে এই 40টা চ্যাপ্টার পড়ার জন্য তোমাকে যদি 2 বছর সময় দেওয়া হয়, তাহলে 80টা চ্যাপ্টার পড়ার জন্য তোমাকে 4 বছর সময় দেওয়া উচিত, কি বলো? জি। আচ্ছা, কিন্তু সেটা বাস্তবে হচ্ছে না। তোমাকে বাস্তবে কখনোই 4 বছর সময় দেওয়া হবে না। তোমাকে সময় দেওয়ার কতটুকু বলো তো? মাত্র 1.5 বছর। 1.5 বছর। তাহলে 1.5 বছরে তুমি 80টা চ্যাপ্টার কিভাবে পড়া? মিনিমাম, কিন্তু আরো বেশি হতে পারে, আমি এখানে 10 ধরে 80 বানাইছি, আরো বেশি। এবং এইখানে যে চ্যাপ্টার গুলো ছিল, ধরো আমি ফিজিক্সে বললাম 10টা চ্যাপ্টার, এই ফিজিক্সের 10টা চ্যাপ্টারের যে সাইজ, ধরো ফিজিক্সের 2-3টা চ্যাপ্টার মিলে হচ্ছে এখানকার একটা চ্যাপ্টার। তাহলে বুঝতে পারছো যে পড়াশোনার মাত্রাটা কতটা বেশি। এখানে তো এমনি সংখ্যাতাত্ত্বিক দিক থেকে 40-এর জায়গায় 80 ডাবল, আবার একটা চ্যাপ্টারের সাইজও কিন্তু এই চ্যাপ্টারে ডাবল। সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ। রায়ান আনমিউট করে নিও। আচ্ছা, তাহলে দেখো এই যে আমাদের বাস্তবে যে 4 সাদিকুল বছর। ভাইয়া, সাদিকুল আপু? ভাইয়া, জি জি জি। আচ্ছা ওই যে স্টুডেন্ট লাইনে ঝুলতেছে, একটু অ্যাকসেপ্ট করো, হ্যাঁ? অনেকে ঢুকতে পারছে না তো- ক্লাসে। তো ওই যে বারবার করে করে এই জন্য বলছি আমাকে কো-হোস্ট বানাই দেওয়ার জন্য, তাহলে হোস্ট কাজটা করতে পারতাম। স্ক্রিন শেয়ারিং করতেছি তো, ঠিক আছে হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এই যে 1.5 বছর সময় মাত্র পাচ্ছি, এই 1.5 বছরের মধ্যে আমাকে বড় একটা সিলেবাস শেষ করতে হচ্ছে। তাহলে এটা কি অসম্ভব? না, এটা অসম্ভব না। আমরা তো করে আসছি, বা তোমাদের যা বড় ভাইয়ের আছে, বড় আপুরা আছে, সবাই তো করে আসছে, তো তোমরা পারবা, না পারার কিছুই নাই। কিন্তু তার জন্য কি দরকার বলো তো? এই যে এসএসসি পড়াকালে স্কুলে একদিন গেছো, 2 দিন ঘুমাইছো, তারপরে বাসায় নিজে নিজে পড়ছো, এখানে না ব্যাপারটা ওইরকম না। তুমি বাসায় বসে বসে নিজের চেষ্টাই সবকিছু শিখতে পারবা না,
এটাই বাস্তবতা। এখানে পড়াশোনার মাত্রাটা যেমন বেশি, হ্যাঁ, এখানে পড়াশোনার মাত্রাটা যেমন বেশি, পড়াশোনার স্টাইলটাও ভিন্ন। পড়াশোনাটা অনেকটা জটিল, সিলেবাসটা অনেকটা বড়। সুতরাং তোমরা তো অনেক ছোট এখন, নিজের চেষ্টায় তোমরা সবকিছু সমাধান করতে পারবা না। তার জন্য দরকার একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার পড়াশোনার পরিবেশ। সেটাই তোমাকে দিবে একটা ভালো কলেজ। আমি যদি বাস্তব কথা বলি, আমাদের যে 64টা জেলা আছে, এই 64টা জেলায় 64টা সরকারি কলেজ আছে। এর মধ্যে হাতে গোনা 4-5টা কলেজ বাদ দিয়ে কোনো কলেজেই ক্লাস হয় না, কোনো কলেজে পড়াশোনা হয় না। শুধু কি হয়, পরীক্ষাগুলো হয়। সেই পরীক্ষাগুলো আমরা ঠিক মতো দিতে যাই না। কথা কি সত্যি? তোমরা কি তোমাদের বড় ভাই দেখেছো, শুনে দেখেছো তোমাদের সরকারি কলেজগুলোতে কিরকম পড়াশোনা হয়? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, যদি কলেজ তোমাকে ঠিক মতো গাইড না করে, তোমরা তো ছোট মানুষ, তোমার তো এখন বিভিন্ন সময়, আগে তো আমাদের যুগে ফেসবুক কম ছিল, ইনস্টাগ্রাম কম ছিল, ইউটিউব কম ছিল, বাট এখন তো তোমরা প্রতিদিন একবার করে হলেও 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় ওখানে নষ্ট করোই মিনিমাম, তাই না? এখন দেখা গেছে আগে যখন আমরা 1-2 ঘন্টা রিক্রিয়েশন করতাম, তোমরা এখন 1-2 ঘন্টা পড়াশোনা করো। এটাই বাস্তবতা, এটা তোমাদের দোষ দিচ্ছি না, এটা আসলে সিস্টেমের দোষ না, এটা আসলে যুগের দোষ। মানে যুগটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং তোমাদেরকে ওইভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। তোমরা অবশ্যই ফেসবুক চালাবা, ইউটিউব চালাবা, সবই ঠিক আছে, কিন্তু ওইগুলাই যদি করতে থাকো, পড়াশোনা তো ভাই নিজে নিজে কেউ করে না, সত্যি কথা। পড়াশোনা কিন্তু কেউ নিজের ইচ্ছায় করে না। পড়াশোনা হয় বাসার প্রেসারে করে, অথবা যাদের বড় হওয়ার ইচ্ছা আছে তারা নিজের ইচ্ছায়, খুব কম মানুষই আছে। সুতরাং আমাদেরকে একটা ভালো গাইডলাইন অবশ্যই দরকার। সেটা হতে পারে তোমার কোনো বড় ভাই, কোনো বড় বোন, বাবা মা, অথবা একটা ভালো কলেজ। কলেজের কোনো বিকল্প আসলে নাই। তাহলে এই যে 1.5 বছর পরে, যখন তোমার 2023 সালের লাস্টের দিকে আসবা, তখন তোমাদের সামনে বলা হবে এখন তোমার সামনে অ্যাডমিশন টেস্ট, তুমি এখন কি করো, নিজেকে প্রিপেয়ার করো। তখন তোমাকে তাকাইতে হবে এই যে 2টা বছর কলেজে আমি কি করলাম, বা 1.5টা বছর কলেজে আমি কি করলাম। তখন দেখবা তুমি ভাই কলেজে কিছুই করো নাই, তখন তোমার চোখে সর্ষের ফুল দেখবে। ঠিক আছে, যে কলেজ তো ঠিক মতো হয় নাই, আমিও কলেজে যাই নাই, তো এখন হচ্ছে সাদিকুর একটু অ্যাপ্রুভ করে নাও, একটু অ্যাপ্রুভ করে নাও। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই অ্যাপ্রুভ আছে এখন তো। আচ্ছা, তো এখন সাদিকুরকে কই ইয়া করা যায় না, আর টিটু অ্যাকসেপ্ট ওই যে স্ক্রিনশট দিচ্ছে তো সাদিকুর, ওই জন্য টিটু আচ্ছা। ওই পারতেছে না, এই জন্য কই ইয়া করা যায়, ওটা ওটা পারছে না নাকি শেয়ার করতে পারতাম। আচ্ছা, মানে তাহলে হয়তো কি সাদিকুর তার মতো ক্লাস হ্যাঁ সাদিকুর, হ্যাঁ হ্যাঁ, কোনো ডিস্টার্ব ঠিক হচ্ছে আছে, না। ওকে, অসুবিধা নেই, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। সাদিকুর একটু, হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের ভালো কলেজের গুরুত্বটা কি আমরা একটু হলে বুঝতে পারলাম, রায়ান? জি ভাইয়া। আচ্ছা, কারণ আমাকে খুব কম সময়ের মধ্যে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আমাকে বড় একটা সিলেবাস শেষ করতে হবে। এটা অসম্ভব নয়, একটু জটিল কিন্তু অসম্ভব না। সুতরাং আমাকে ভালো কলেজে কোনো বিকল্প নাই। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে একটা ভালো শিক্ষার পরিবেশ, নিয়মিত পড়াশোনা করা। দেখো, এই 1.5 বছর সময়টা তোমার মনে হবে 1.5 বছর তো অনেক সময়, 18 মাস, কিন্তু না, দেখতে দেখতে সময়টা চলে যায়। সুতরাং তোমাকে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হবে। নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে গেলে একটা ভালো কলেজ দরকার, তাছাড়া তো তোমার নিয়মিত পড়াশোনা হবে না। তুমি সরকারি কলেজে একদিন যাবা, 1 মাস বন্ধ থাকবে, হয়তো পড়াশোনা হয় না। এবং শিক্ষাটাকে তোমরা খুব বেশি প্রেশার মনে করবা না, যে হাই হাই 1.5 বছরে 80 চ্যাপ্টার পড়বো, এত চ্যাপ্টার কিভাবে পড়বো, সম্ভব কিনা। সুতরাং তোমাকে যেটা করতে হবে, একটা স্ট্র্যাটেজিক ওয়েতে ফলো করতে হবে এবং জিনিসটাকে এনজয় করতে হবে, শিক্ষাকে উপভোগ করতে হবে। তো এই 3টা জিনিস যদি তুমি একটা প্রপার কম্বিনেশন ঘটাইতে পারো, যে একটা ভালো পরিবেশ তোমার কাছে থাকে, তুমি যদি রেগুলার স্টাডি করো এবং শিক্ষাটাকে এনজয় করার ট্রাই করো। তুমি বলবো ভাই শিক্ষাকে এনজয় করার জিনিস নাকি, এনজয় করার জিনিস তো ফেসবুক ইউটিউব। কিন্তু না, শিক্ষাটাও এনজয় করার জিনিস, সেটা তুমি যে কোনো এক জায়গায় গেলে বলতে পারবা না। তুমি ওই সরকারি কলেজে যাবা, ফুটবল খেলবার এই 1 মাস পর স্কুলে কলেজে যাবা, তাহলে শিক্ষাকে উপভোগ্য মনে হবে না। তোমাকে যদি শিক্ষা উপভোগ করতে চাও, তাই তোমাকে একটা ভালো পরিবেশ লাগবে। সেই পরিবেশটাই পাবো হচ্ছে আমরা নটরডেম কলেজে গিয়ে, সেন্ট জোসেফ কলেজে গিয়ে, হলি ক্রস কলেজে গিয়ে। এই 3টার নামকরণ আমি করতে পারি।
এখন বলবা যে ভাই কেন আপনি 3টা নাম বললেন, আপনি নটরডেমে পড়ছেন দেখে কি নটরডেম ভালো, অন্য সবগুলো কি খারাপ? না, এভাবে বায়াসড হয়ে কোনো কথা বলছি না। নটরডেম কলেজ কেন সেরা তার কিছু উল্লেখযোগ্য কারণ আছে। আমি প্রথমে বলেছি এই এই 3টা জিনিসের প্রপার কম্বিনেশনটাই হচ্ছে একটা ভালো কলেজের লক্ষণ। তুমি যদি একটা কলেজকে ভালো বলতে চাও তাহলে দেখবা এই 3টা জিনিসকে সেখানে প্রপারলি কম্বাইন করা হয় কিনা। তুমি নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ এই 3টার কথা আমি কেন বললাম? তোমরা এখন অনেক ছোট, হয়তো বা এই 3টা কলেজের নাম আছে, অনেকেই প্রথম শুনছো অথবা নাম শুনেছো, কিন্তু কেন যে নাম শুনো সেটাও জানো না। দেখো, নটরডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস এই 3টা হচ্ছে খ্রিস্টিয়ান মিশনারিজ কলেজ। মানে খ্রিস্টিয়ান মিশনারিজ দ্বারা এই 3টা কলেজ চালনা করা হয়। সুতরাং ওদের নিয়ম শৃঙ্খলা অনেক বেশি স্ট্রিক্ট। যে কোনো বেসরকারি কলেজের থেকেও তাদের নিয়ম শৃঙ্খলা, আচার আচরণ, তোমার সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা অনেক বেশি। তারা শুধুমাত্র তোমাকে পড়াশোনা শেখাবে না, তারা তোমাকে জীবনে ডেভেলপ করার জন্য তোমার মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবে। শুধুমাত্র পড়াশোনাটাই করে কিন্তু কলেজের মূল লক্ষ্য না। আমি কিন্তু এখানে একটা পরিবেশের কথা বলছিলাম, শুধু শিক্ষা না, তার একটা পরিবেশ লাগবে। শিক্ষা কিন্তু তুমি বাসায় টিউটর রেখেও পড়তে পারো, শিক্ষা তুমি নিজে নিজেও পড়তে পারো, সেটা কিন্তু পরিবেশের মধ্যে পড়ে না। পরিবেশটা হচ্ছে তোমার শিক্ষাটাকে উপভোগ করানোর জন্য তোমার কিছু যে ইনফ্লুয়েন্স লাগবে, তোমার একটু ভালো শিক্ষক লাগবে যার কথা শুনে তুমি অনেক বেশি নিজেকে বড় করার মতো একটা প্রচেষ্টা তোমার মধ্যে তৈরি হবে। সেই পরিবেশটা হচ্ছে তুমি নটরডেমে পাবা। আচ্ছা, সো নটরডেম দেখো, এখানে আমরা কতগুলো পয়েন্ট আমি হাইলাইট করেছি, যদিও এই পয়েন্টগুলো বলে শেষ করা যাবে না। তো নটরডেম কলেজটা এর তুলনা নটরডেমের সাথেই হয়, তুমি এর তুলনা অন্য কোনো কলেজের সাথে করতে পারবা না। এবং মুখে বলে আসলে এর গুরুত্ব বোঝানো যাবে না। তুমি যদি একবার সেখানে ভেতরে ঢোকো তাহলে তোমার মধ্যে একটা ফিলিংস আসবে যে হ্যাঁ, কেন এই কলেজটা সেরা। তো আমি দোয়া করি তোমরা এখানে যারা ছেলেরা আছো সবাই নটরডেম কলেজে চান্স পাও, এবং যারা মেয়েরা আছো সবাই হলি ক্রস চান্স পাও। তাহলে তোমাদের জীবনের ওই যে বললাম ফাইনাল গোল, তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাও কিনা, তার 20% তুমি এখান থেকেই হয়ে যাবা। বাকি 80% ডিপেন্ড করে তোমার নিজের প্রচেষ্টার উপরে। নিজের কলেজ তো তোমাকে পড়াশোনা শিখাই দিবে না, তাই না? পড়া মুখস্থ করাই দিবে না, কিন্তু তোমাকে একটা ভালো একটা রাস্তা দেখাই দিবে, যে রাস্তা দিয়ে তুমি যদি আগাও তাহলে তোমার অবশ্যই সাফল্য অনিবার্য। তো এখানে আমি যে পয়েন্টগুলো হাইলাইট করেছি সেটা হচ্ছে শৃঙ্খলা এখানে 1 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস, নিয়মানুবর্তিতা, এবং অবশ্যই যেহেতু কলেজ এখানে নিয়মিত পরীক্ষা থাকবে, এবং এখানে একটা অনেস্টির, সততা এবং প্রফেশনালিজম, পেশাদারিত্বর, তুমি আসলে ভবিষ্যৎ জীবনে নিজেকে কিভাবে ডেভেলপ করবা, তোমার বাস্তব জীবনে বা ফিউচার লাইফে তোমার মধ্যে এই জিনিসটা যদি না থাকে, সততার পেশাদারিত্ব, তুমি কিন্তু জীবনে কোথাও শাইন করতে পারবা। এবং এই জিনিসটা তুমি দেখতে পারবা তোমাদের শিক্ষকদের কাছ থেকে, তাদের বিভিন্ন মোটিভেশনাল স্পিচ তোমাদেরকে অনুপ্রাণিত করবে জীবনে বড় হওয়ার জন্য এবং জীবনে সৎ থাকার জন্য। এবং আমরা জানি শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, তোমাকে নিয়মিত খেলাধুলা করতে হবে। এই যে নটরডেমে বড় বড় 2টা মাঠ আছে যেখানে তুমি সময় করে ইচ্ছা করলে ফুটবল, ক্রিকেট খেলতে পারো। তার জন্য তোমাকে স্কুল বাদ দিয়ে, কলেজ বাদ দিয়ে খেলাধুলা করতে হবে না, কলেজের পরেই তুমি খেলাধুলা করতে পারো। সাথে সাথে অনেকগুলো ক্লাব অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়। তোমরা অনেকে এখানে সায়েন্স অলিম্পিয়াড করেছো, ফিজিক্স অলিম্পিয়াড করেছো, ম্যাথ অলিম্পিয়াড করেছো, অনেকে আবার নাচ গান করো, অনেকে তুমি বিভিন্ন আবৃত্তি করো, অনেকে দাবা খেলো, বিভিন্ন খেলাধুলা করো। তো আমাদের সময় নটরডেমে টোটাল 19টা ক্লাব ছিল। আমি জানি না এখন সেটাকে আরো বাড়িয়েছে কিনা, বাড়ারই কথা। এখানে ইংলিশ ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। তুমি যেটাতেই ইন্টারেস্টেড ফিল করো তুমি সেই ক্লাবে নিজেকে জয়েন করাতে পারো। এবং প্রত্যেক সপ্তাহের একদিন, আমাদের সময় ছিল বুধবার, প্রত্যেক সপ্তাহের একটা দিন 2 ঘন্টা সেই ক্লাব অ্যাক্টিভিটিস হবে। সুতরাং তুমি যে শুধুমাত্র পড়াশোনার মধ্যে থাকবা, দ্যাট ইজ নট ট্রু। তোমাকে খেলাধুলার মধ্যেও থাকতে হচ্ছে, তোমাকে ক্লাব অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হচ্ছে। তো এই সব জিনিসের কম্বিনেশনই হচ্ছে একটা শিক্ষার পরিবেশ। শুধুমাত্র ওই ফিজিক্স বই হাতে নিলাম আর এক চ্যাপ্টার পড়ে ফেললাম, এটা কোনো শিক্ষার পরিবেশ না। আচ্ছা, সো ফাইনালি যেটা বলছিলাম, সহপাঠীদের প্রভাব। রায়ান যেটা বলছিলাম, স্যার একটা কোশ্চেন আস্ক করতে পারি? শিওর শিওর। স্যার ক্লাব অ্যাক্টিভিটিস কি ম্যান্ডেটরি? না, ক্লাব একদমই ম্যান্ডেটরি না, কিন্তু সেটা তোমার ডেভেলপমেন্টের জন্য।
তুমি চাইলে কোনো ক্লাবেই তুমি এনরোল না করতে পারো, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। ঠিক আছে, তুমি যদি মনে করো যে না আমি পরীক্ষা দিয়ে এই সময় পাচ্ছি না, আমি জাস্ট পড়াশোনা নিয়ে থাকবো, থাকতে পারো, বাট ইট ইজ রিকমেন্ডেড তোমাকে যে কোনো একটা ক্লাবের মধ্যে থাকলে তোমার ডেভেলপমেন্টটা ভালো হয়, রিক্রিয়েশনটা ভালো হয়। ধরো তোমার খুব গিটার বাজাতে ইচ্ছে করে, এখন তুমি প্রতিদিন পড়াশোনা করতেছো, গিটার বাজাইতে গেলে সময় পাচ্ছ না, ওই দিন হচ্ছে প্রপার টাইম তুমি নিজেকে একটু গিটার বাজায় নাও। ঠিক আছে, অনেকে দাবা খেলতে পছন্দ করো, আবার এই সময় অনেকে ক্লাবে না গিয়ে খেলাধুলা করে। যেটাই করো না কেন তোমার কাছে সুযোগটা থাকবে। কলেজ মানে যে শুধু পড়াশোনা, শুধু চাপ, শুধু বকাবকি, এগুলা না, সেটার মধ্যে যে আসলে রিক্রিয়েশন আছে সেটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আর ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে সহপাঠীদের প্রভাব, যেটা রায়ান বলেছিল। ও মেনলি বলেছিল হচ্ছে প্রতিযোগিতার কথা আর সহপাঠীদের প্রভাবের কথা। সহপাঠীদের প্রভাব কি জিনিস, এটা কিন্তু দুই ধরনের প্রভাব আছে। আমি যদি বলি ঢাকার বাইরে যে কোনো কলেজের কথা, আমি কোনো কলেজের নাম মেনশন করছি না, কিন্তু যদি বলি সেই কলেজের কি ধরনের প্রভাব থাকে, কলেজের প্রভাব থাকে এরকম, বন্ধু আজকে আমি কলেজ যাচ্ছি না, তুইও যাইস না, চল খেলতে যাই। এটা একটা প্রভাব, এটা একটা নেতিবাচক প্রভাব। আবার ধরো তুমি কলেজে যাচ্ছ, তুমি দেখতেছো তোমার দুই বন্ধু খেলতে যাচ্ছে, তাদের দেখে তুমি কলেজ বাদ দিয়ে খেলতে গেলা। বা তোমরা ধরো রাতের বেলা কি করলা, রাতের বেলা অনেক রাত পর্যন্ত তোমরা একসাথে মুভি দেখলা বা খেলাধুলা দেখে পরের দিন সবাই মিলে সকালবেলা ঘুমাইলা। সকালে ফোন দেওয়া, বন্ধু তুই কলেজ যাবি? বলে না আমি তো যাবো না। ঠিক আছে, তাহলে আমিও গেলাম। এটাও এক ধরনের প্রভাব। সেই প্রভাবের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ইতিবাচক প্রভাবের কথা। সেটা কেমন, আমি যদি আমার কথাই বলি, আমি এখানে যারা ঢাকার আছো তারা হয়তো নামটা জেনে থাকবা, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলের ছাত্র। কলেজের নামটা শুনেছো অনেকে, যারা ঢাকার তারা শুনে থাকবা, বিডিআর স্কুল বলে যেটা। আচ্ছা, তো সেই স্কুলে মোটামুটি আল্লাহর রহমতে আমি সেই একদম শুরু থেকেই আমার রোল এক ছিল, ফার্স্ট বয় ছিলাম। তো কলেজে যখন গেলাম তখন দেখলাম কি জানো, তখন দেখলাম যে নটরডেম কলেজে আমাদের সময় স্টুডেন্ট ছিল মনে হয় 1200, এখন সেটা বেড়ে মনে হয় 2000 হয়ে গেছে। ঠিক আছে, তো 2000 ছাত্র আসছে একটা কলেজে পড়তে, তারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে আসছে, মানে এমন কোন জেলা বাদ নাই যে জেলা থেকে ছাত্র আসছে। ওকে, ভালো কথা। তো সেখানে আমি দেখলাম যে বাংলাদেশের 64টা জেলা থেকে যদি ছাত্র আসে, তাহলে সেখানে 64টা ফার্স্ট বয় আছে আমার মতো। এবং আমি দেখলাম শুধু সেখানে আমি একা না, এরকম আরো 100-200 জন পাওয়া যাবে যারা তাদের স্কুলে ফার্স্ট বয় ছিল। তাহলে এই যে একটা প্রভাব, সবাই কিন্তু সেখানে ভালো। শুধু আমি যে স্কুলে ফার্স্ট বয় ছিলাম দেখে আমিও কলেজে ফার্স্ট হবো, এটা সত্যি না। এবং বাস্তব কথা যেটা, আমি একটু নটরডেম কলেজে কখনোই ফার্স্ট হইতে পারি নাই। আমি উপর দিকে ছিলাম কিন্তু কখনোই ফার্স্ট হইতে পারি নাই। কেন? কারণ সেখানে আমার থেকেও ভালো অনেক ফার্স্ট বয় ছিল। সুতরাং এটা একটা বড় ধরনের প্রভাব। তুমি অনেকগুলো ভালো ছাত্রের সাথে সম্পর্ক করতেছো, তাদের আইডিয়া, চিন্তা ভাবনা ইন্টারচেঞ্জ হচ্ছে, তোমার মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, তোমার শিক্ষাগত যোগ্যতা, আগে যে তুমি ধরো একটা জিনিস জানতে না সেটা তুমি জানার সুযোগ পাচ্ছ। প্লাস বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে আমি আবার একটু খেলাধুলা করতে পছন্দ করতাম। তো ক্লাস শেষ হওয়ার পরে আমি রেগুলার খেলতে যাইতাম। তখন আমি দেখতাম আমার কিছু বন্ধুরা যারা বিভিন্ন স্কুল থেকে ফার্স্ট হয়ে আসছে, তারা লাইব্রেরিতে ঢুকতো। চিন্তা করে কথা খেয়াল করার চেষ্টা করো, আমি প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পরে খেলতে যেতাম আর তারা লাইব্রেরিতে ঢুকতো। লাইব্রেরিতে ঢোকার পরে আমি যখন আমার 1-2টা পরীক্ষা হলো, যে নিয়মিত পরীক্ষা তো বললাম, 1-2টা পরীক্ষার পরে দেখছি যে তারা আমার থেকে অনেক ভালো করতেছে। কেন ভালো করতেছে? কারণ আমি কি করছিলাম, আমি শুধু ক্লাস করতাম, বাসায় গিয়ে পড়তাম, পরীক্ষা দিতাম। তারা কি করতো, তারা ক্লাস করতো, বাসায় গিয়ে পড়তো, প্লাস লাইব্রেরিতে গিয়ে এই যে যারা ভালো ভালো ছাত্র তারা একসাথে বসে গ্রুপ স্টাডি করতো। এই গ্রুপ স্টাডি করার ফলে দেখা যেত কি জানো, তাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা বা অনেক একটা, যে জিনিসটা আমি বুঝি তুমি বুঝো না সে তার কাছ থেকে বুঝতে পারে। বিভিন্ন জিনিস নিয়ে তারা ডিসকাশন করে, পড়াশোনা নিয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। যার জন্য তারা দেখলাম তাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হচ্ছে, প্লাস তাদের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট দেখা যাচ্ছে। তখন আমার চিন্তা হলো যে আসলে কি সবসময় কি খেলাধুলা করা দরকার, নাকি মাঝে মাঝে একটু লাইব্রেরিতে গিয়ে তাদের সাথে বসাও দরকার।
এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যেটাকে আমি শিক্ষার পরিবেশ বলছি। শুধু বাসায় একা পড়ে পড়ে কেউ ভালো করতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস না হলে যারা বড় বড় তোমাদের বড় ভাইরা ভালো ভালো জায়গায় আছে, তারা দেখো তো তার নিজে নিজে পড়াশোনা করছে নাকি তার পিছনে ভালো কোনো মোটিভেশন ছিল, তার একটা বড় ভাই ছিল অথবা বড় বোন ছিল, বা তার বাবা মা শিক্ষক, অথবা সে একটা ভালো শিক্ষার পরিবেশ পাইছে। এটা ছাড়া সবাই তো একই এইচএসসি বই পড়বা, সবাই তো একটা সাবজেক্ট 8টা সাবজেক্ট পড়বা, 8টা সাবজেক্ট পড়ার পর দেখবা কেউ অনেক কিছুই জানো, কেউ কিছুই জানো না। তার মেইন কারণ হচ্ছে এই প্রভাব। সেটা হতে পারে সহপাঠীদের, হতে পারে বড় ভাইয়ের, বড় বোনের, শিক্ষকদের, অনেক কিছুর প্রভাব হতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে একটা কলেজকে অন্যান্য কলেজ থেকে আলাদা করে। এইটাই তুমি অন্য সব কলেজে পাবা না, যেটা তুমি নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফে পাবা। তো এই 3টা কলেজের কথা আমরা কেন আলাদা করে উল্লেখ করছি? এই 3টা কলেজ একই সেন্ট্রালি প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে খ্রিস্টিয়ান মিশনারিজ। এবং এখানকার যে শিক্ষকগণ আছেন তারা এই 3টা কলেজের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। দেখা যায় যে নটরডেম কলেজের টিচার আজকে সেন্ট জোসেফে চলে গেছে, সেন্ট জোসেফের টিচার নটরডেম কলেজে আসছে, কিন্তু তাদের মূল মটো, তাদের মূল লক্ষ্যটা সেম। সেটা হচ্ছে ছাত্রদেরকে আলোকিত মানুষ করে গড়ে তোলা। তাদের মধ্যে শুধুমাত্র পড়াশোনা শেখানো না, তাদেরকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সততা, সব রকম জিনিসপত্র দিয়েই তাদেরকে গড়ে তোলা। এটা হচ্ছে এই খ্রিস্টিয়ান মিশনারিজ কলেজগুলোর মূল লক্ষ্য। শুধুমাত্র তোমাকে একটা মেডিকেল কলেজে চান্স পাওয়াই দিবে অথবা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়াই দিবে, সেটাই কলেজের লক্ষ্য না। এবং যখন একটা কলেজের লক্ষ্যের মধ্যে এই জিনিসগুলো থাকবে, তখনই সেই কলেজটা আর 10টা কলেজ থেকে অবশ্যই আলাদা হবে। আমি যদি নটরডেম কলেজের মূল মন্ত্র বলি, সেটা ছিল বিলিজিট লুমেন স্যাপিয়েন্সিয়ে, মানে হচ্ছে ওটা একটা গ্রিক অর ফার্সি ওয়ার্ড। এটার কথা ছিল আলোকিত মানুষ চাই। হ্যাঁ, শুধুমাত্র তুমি যে পড়াশোনা করে আলোকিত হবা তা কিন্তু না। আমরা তো বর্তমান অবস্থা দেখতেই পারি, আমাদের দেশ তো দুর্নীতিতে অনেক আগায় আছে, কিন্তু আমাদের তো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে না, তাদের মধ্যে কি ছিল বলতো? তাদের মধ্যে সততা আর পেশাদারিত্বের অভাব আছে, যার জন্য এই দেশটার আজকে এই অবস্থা। কিন্তু দেশটা তো এভাবে চলতে পারে না, এভাবে তো একটা দেশ চলতে পারে না। সেই জন্য একটা ভালো কলেজ দরকার, তোমার মনের মধ্যে একটা স্থায়ী স্বচ্ছ পরিবর্তন আনার জন্য একটা ভালো কলেজ। তো আমি কি মোটামুটি কিছুটা আইডিয়া দিতে পারলাম? আর নটরডেম কলেজের সাফল্য যদি বলি, সাফল্য কিছুই না। সাফল্য হচ্ছে তুমি যদি যেই কলেজে যাবা বা যেই বিশ্ববিদ্যালয়ে যাবা, ইনশাআল্লাহ নটরডেম কলেজ থেকে পাস করে অ্যাডমিশন এক্সাম দিয়ে যাবা, দেখবা যে বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 80% স্টুডেন্ট দেখবা যে নটরডেম থেকে আসছে। মেডিকেলও দেখবা তাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবা তাই। এবং নটরডেম কলেজে একজন ছাত্র যে বুয়েটে চান্স পায়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সেই মেডিকেলে চান্স পায়। সুতরাং দেখা যাচ্ছে যে এই 1.5টা বছর কিন্তু আমাদের জীবনের একটা বড় ইম্পর্টেন্ট টাইম। 1.5 বছর যদি তুমি ভালো করে ইউটিলাইজ করতে পারো, তোমার হাতে তিনটাতে তোমার অ্যাক্সেস থাকবে। আর যদি 1.5 বছর যদি হেলাফেলা করে কাটাও, তাহলে জীবন আর এগুলোর মধ্যে থাকবে না, জীবন চলে যাবে অন্যদিকে। ঠিক আছে? তো আমি অনেক সময় নিয়ে ফেললাম, মোটামুটি 40-50 মিনিট। আমাদের পরিচালক স্যার আছেন, উনি তোমাদেরকে আরো অনেক বেশি গাইডলাইন দিবেন। উনি হচ্ছে অনেক প্রায় 30 বছর ধরে নটরডেম কলেজ পরিচালনা করছেন অত্যন্ত সফলতার সহিত, এবং প্রত্যেক বছরই আমরা দেখা যায় যে নটরডেম কলেজ থেকে প্রায়, আমি ঠিক ফিগারটা জানি না, 50, 60, 70, 80 জন মতো চান্স পাচ্ছে। তো এখন কথা হচ্ছে অনেক বেশি চান্স পাচ্ছে। হ্যাঁ, এটা আরো ভালো করে বলবে আর কি সানরাইজের যারা স্যার বলবেন। তো কোথায় জানিয়েছিলাম, একটু ইন্টারাপ্টেড হয়ে গেলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে হ্যাঁ, তুমি কি এই সানরাইজে কোচিং না করলে কি নটরডেমে ঢুকতে পারবা না? রাইয়ান ইসলাম, কি মনে হয় তোমার? বলো তো ভাইয়া, তুমি কি এই যে কোচিংটা আজকে আমরা আয়োজন করছি এবং আজকে সূচনা করলাম, এবং এটা হচ্ছে নটরডেম কলেজের অ্যাডমিশন এক্সাম হওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে আমরা ধরে রাখবো, তো এখানে না থাকলে কি নটরডেম কলেজে চান্স পাওয়া যাবে না? ঠিক যে চান্স পাওয়া যাবে না এটা বলা ঠিক হবে না, তবে আমরা যদি সানরাইজ কোচিং এ পড়ি তাহলে নটরডেমে অ্যাডমিশনের জন্য আমাদের এই দেশের এইরূপ পরিস্থিতিতে কি রকমের প্রস্তুতি নেওয়াটা সর্বোত্তম হবে সেটার জন্য একটা গাইডলাইন পেতে পারি। সেজন্য মনে করি যে এখন কোচিং এর এই গাইডলাইনটা আমার জন্য খুব উপকার হবে। রাইট, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। দেখো, ও যেটা বললো সে ঠিকই বলেছে, যে নটরডেম কলেজে যে কোশ্চেনটা হবে ওটা তোমাদের এসএসসি বইয়ের উপরে হবে, তাই না? তো এসএসসি বই তোমরা পড়েই ফেলছো, তাহলে আমরা এখানে নতুন করে কি শিখতেছি? এটা হচ্ছে কিছুই না। তোমরা যেহেতু এসএসসি এক্সাম দাও নাই, আমি জানি অনেকেই পড়াশোনা থেকে অনেকটাই বিচ্যুত হয়ে গেছো, কিন্তু সেই পড়াশোনাগুলোকে আরেকটু ঝালাই নেওয়া
এবং যেহেতু নটরডেম কলেজ সেরাদের সেরা ছাত্র বাছাই করে, সুতরাং তুমি বুঝতে পারতেছো যে ওই এসএসসি এক্সামে যে এইরকম প্রিপারেশন নিছো, ওই প্রিপারেশন নিয়ে কি নটরডেম কলেজে টেকা যাবে? না। একটু তো আপডেটেড হইতেই হবে। তাহলে কিভাবে আপডেটেড হবা সেটা আমরা তোমাদের শিখাবো, আমরা তোমাদের জানাবো, তাই না? সেটা হচ্ছে রেগুলার পড়াশোনার মধ্যে থাকলে তোমাদের যেমন এসএসসি বইয়ের পড়াশোনাগুলো ঝালাই হবে, প্লাস নটরডেমে কি ধরনের কোশ্চেন আসে, এবং নটরডেমে কিন্তু 3টে কলেজে কিন্তু রিটেনের সাথে ভাইভা এক্সাম হয়, তোমরা জানো মনে হয়। সেই ভাইভা এক্সামেও কি ধরনের কোশ্চেন করা হয় তার জন্য তোমাদেরকে প্রস্তুত করে গড়ে তোলা হবে। আর তার সাথে সাথে আরেকটা যে ব্যাপার, এই যে আমরা মোটামুটি আমাদের যদি ধরে নিই আমরা যে কলেজে ভর্তি হইতে আমাদের এখনো 3-4 মাস বাকি আছে, এই 3-4 মাস কি শুধু আমরা এসএসসি পড়ায় পড়বো? না, আমরা যদি তার মধ্যে এই যে 1.5 বছরে আমাদের বড় একটা চ্যাপ্টার শেষ করতে হবে, তাই না? জি সেই চ্যাপ্টারের একটু অংশ যদি আমরা পড়ে ফেলতে পারি, ধরো আমি তোমাদের যদি ছোট্ট একটা উদাহরণ বলি, এসএসসি তে তোমরা ফিজিক্সে একটা চ্যাপ্টার পড়েছো না, গতি। জি গতি চ্যাপ্টারের মধ্যে তোমাদের ছিল সরণ, ত্বরণ, মন্দন, তারপরে সূত্র ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এসি ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? এই চ্যাপ্টার, এবার এই চ্যাপ্টারটাই আবার এইচএসসি তে আছে। তাহলে ভাই এক জিনিস তোমাদের দুইবার কেন পড়ানো হচ্ছে? অবশ্যই এর থেকে এটি একটু অ্যাডভান্স লেভেলের, তাই না? জিনিস কিন্তু সেম। এখানেও যেই বিষয়, এখানেও একই বিষয়, এখানে হয়তো বা একটু গাণিতিক সমস্যা বেশি আর 2টা সূত্র বেশি আছে, কিন্তু এই চ্যাপ্টারের টপিক আর এই চ্যাপ্টারের টপিক কিন্তু সেম। কথা কি বোঝাচ্ছে? জি আচ্ছা, তাহলে তুমি এইখানে যে টপিক গুলো আছে এগুলো তুমি জানো, কিন্তু এখানে যে টপিক আছে সেটা তুমি জানো না। এখন যদি নটরডেম ভর্তি পরীক্ষায় এইখান থেকে 2-1টা টপিক দিয়ে দেয়, তুমি কি বলতে পারবা যে আমাকে বইয়ের বাইরে থেকে কোশ্চেন করছে বা টপিকের বাইরে থেকে কোশ্চেন করছে? তা তো তুমি বলতে পারবা না না। কারণ কি, না তোমাকে সেই রৈখিক গতি বা ত্বরণ মন্দন থেকে কোশ্চেন করছে। এখানে ধরো একটা গাণিতিক সমস্যা ছিল যেটা এখানে ছিল না। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এইটা একটু শিখে যাবা, কেউ কেউ শিখে যাবা না, এখানেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু তোমাকে কিন্তু টপিকের বাইরে থেকে কোশ্চেন করছে না। তাহলে এতে করে আমরা কি লাভ হচ্ছে? আমরা এই কোচিং এ যদি এখান থেকেও সাময়িক কিছু কিছু পড়াশোনা তোমাদেরকে শেখাইতে পারি, তাহলে তোমরা যখন নটরডেম ভর্তি কোচিং ভালো করবা, সাথে সাথে আমরা কি হচ্ছে বলতো, এইচএসসি পড়াটাও অনেক আগে যাচ্ছে, জি যেটা পরবর্তী 1.5 বছরের মধ্যে আমাদের শেষ করতে অনেক ইজি হবে। এবং যদি তোমাদের রেসপন্স ভালো থাকে, তো গত বছর যেটা করা হয়েছিল, তোমাদের নটরডেমের পাশাপাশি যদি তোমরা চাও তাহলে আমরা এইচএসসি ফার্স্ট ইয়ারে একটা অ্যাডভান্স প্রোগ্রামও শুরু করে দিতে পারি। এটা তোমাদের বা তোমাদের আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে। ধরো তোমার এখানে কতগুলো বন্ধু মনে করলো যে না ভাইয়া তো বলছে আসলে অনেক কম সময় এখানে, তো আমরা যদি এখন থেকে একটু আগায় রাখতে পারি তাহলে খুব ভালো হয়। তাহলে তোমাদের যদি সেরকম যে অবস্থা হয় তাহলে সানরাইজ কর্তৃপক্ষ অবশ্যই এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যাডভান্স প্রোগ্রাম শুরু করতে পারে। তো আমি আমার কথা শেষ করব শুধু একটা কথা বলে, যেহেতু এই প্রসঙ্গটা আসলোই, শুধু একটু কথা বলি। আমাদের সময় সিলেবাস আরো অনেক বড় ছিল, আরো অনেক বড় ছিল। এই যে আমি এখানে প্রত্যেকটা পেপারে 10টা করে চ্যাপ্টার কথা বলছি, আমাদের সময় প্রত্যেকটা পেপারে 20টা করে চ্যাপ্টার ছিল, ঠিক আছে? সেটাও কিন্তু আমরা পার করে আসছি, সেটা পার করে আসছে বলেই এখন মোটামুটি একটা ভালো অবস্থায় দাঁড়ায় আছি। হ্যাঁ, তো সেটা কিভাবে সম্ভব হয়েছিল আমি যদি তোমাদের একটু বলি, যে আমার ফিজিক্স পড়তে বেশ ভালো লাগতো, ম্যাথ পড়তে অনেক ভালো লাগতো, যার জন্য আসলে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে গেছি আর কি। এখন এই ফিজিক্স এন্ড ম্যাথ যেহেতু এসএসসির ফিজিক্সের সাথে এইচএসসি ফিজিক্সটাও রিলেটেড, আমার কলেজ শুরুর আগে আমার হাতে যে 3-4 মাস সময় ছিল, সেই 3-4 মাস সময়ের মধ্যে আমি এখানকার ফিজিক্সের 4-5টা চ্যাপ্টার আগে থেকেই পড়ে রাখছিলাম, যার জন্য যখন কলেজে পড়াইছে তখন জিনিসগুলো আমাকে ধরতে খুব সহজ হয়েছে এবং প্রথম থেকে আমি বেশ ভালো রেজাল্ট করছি। তুমি এইচএসসি তে গিয়ে দেখবা যে 80% স্টুডেন্ট এত বড় সিলেবাসের সাথে খাপ খাওয়াইতে পারে না, তারা অনেক বেশি হতাশ হয়ে পড়ে, তারা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তারা মনে করে তারা কিছু পারতেছে না। কারণ কি, কারণ তোমাদেরকে একটা ছোট্ট সিলেবাস থেকে হঠাৎ করে একটা মানে ধরো তোমাদেরকে একটা ছোট পুকুর থেকে একটা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তোমাদের সময়সীমা কমাই দেওয়া হয়েছে, তোমাদের সিলেবাস বড় করে দেওয়া হয়েছে। তো এই সকল এতগুলা চেঞ্জ তোমাদের মতো বাচ্চারা একসাথে নিতে পারে না, যার জন্য দেখা যায় যে ফার্স্ট ইয়ার যে এইচএসসি 2 বছর, তো ফার্স্ট ইয়ারেই সব ছাত্ররা কি করব কি করব না এটা বুঝতে বুঝতে ওরা পড়াশোনা করার টাইম পায় না। তার থেকে ভালো পায় হচ্ছে তুমি যদি আগে থেকেই, তোমাদের যেহেতু কলেজ শুরু হইতে কবে শুরু হবে আমি জানি না, হয়তো আগস্ট সেপ্টেম্বরের দিক শুরু হতে পারে,
তো তার আগে যদি তুমি কিছুটা আগায় রাখো, ধরো ফিজিক্সের 1-2 চ্যাপ্টার, কেমিস্ট্রি 1-2 চ্যাপ্টার যদি আগায় রাখো, তাহলে তোমাদের সেটা অনেক বড় প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে, আমার জন্য কাজ করেছে। এবং যদি তোমরা অন্যদেরকেও শুনো, তোমাদের যারা বড় ভাইরা আছে তারাও দেখবা যে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই তারা অনেকটা পড়া আগায় রাখছিল, যাতে করে এইচএসসি কলেজ শুরু হওয়ার পর থেকে তাদের নতুন কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো এই সবকিছুই তোমরা আসলে ভালো একটা গাইডলাইন যদি তোমরা পাও তাহলে সেটা সম্ভব। আশা করি তোমাদেরকে সানরাইজ কোচিং থেকে নটরডেম ভর্তি পরীক্ষার জন্য যেমন প্রস্তুত করে গড়ে তোলা হবে, এইচএসসির একটা ফ্লেভার তোমাদেরকে দেওয়া হবে, যাতে করে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনটা আর একটু সুন্দর হয়, সহজ হয়। এবার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা 10 মিনিটে করতে পারো, তারপরে আমি আমাদের পরিচালক স্যারের কাছে আমার মাইকটা হ্যান্ড ওভার করবো। যদি কারোর কিছু বলা থাকে ওপেন ফ্লোর। যদি কারো, আচ্ছা আমি তোমাদের সাথে বেশ কতদিন থাকবো, তোমাদের মনে হয় আমি ফিজিক্স ক্লাসটা নিব। হ্যাঁ, ফিজিক্স ক্লাসটা হয়তো তোমাদেরকে আমি নিতে থাকবো, বাট সবকিছু ডিপেন্ড করে একটু আমার যদি ফ্রি থাকি, ইনশাল্লাহ তোমাদের সবগুলো ফিজিক্স ক্লাসে আমি নেওয়ার চেষ্টা করবো। তোমাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে, যারা অলরেডি ভর্তি হয়েছে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হবে, তোমাদের প্রত্যেকের মেইলে রুটিন চলে যাবে। আর যদি তোমাদের কারো কিছু জানা থাকে বা কিছু বলার থাকে আমাকে তোমরা জিজ্ঞেস। আর এবং সময় সময় অনেক কথা বলা হবে, যদি মনে হয় এখন পর্যন্ত ঠিক আছে তাহলে আমি আমার মাইকটা মির্জা স্যারকে হ্যান্ড ওভার করতে চাই। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে তোমরা মাইকটা আনমিউট করে বলতে পারো। আচ্ছা, তা ধরে নিচ্ছি কারো কিছু আচ্ছা তেমন আচ্ছা জানা ভাইয়া, নেই। হ্যাঁ, ভাইয়া একটা শিওর কোশ্চেন শিওর। ছিল রাকিব যে আবরার আমাদের না? তো না, তাসিনুল হক। আচ্ছা হ্যাঁ, বলো বলো। ওই যে আমাদের তো এসএসসি ফেব্রুয়ারিতে হওয়ার কথা না, আর জি জি ক্লাসও তো অনেক আগে শুরু হওয়ার কথা, তো জি জি করোনার কারণে তো আমরা পিছায় গেছি, তাহলে জি। এইচএসসি টাইম আরো কমে যাবে না 1.5 বছর থেকে? এটা কমে যাবে বলতে, ধরো তোমরা যদি 6 মাস পরে কলেজ শুরু করো, তাহলে তোমার টাইম তো 6 মাস কমাইতে পারবে না, এটা তো আসলে কোনোভাবেই জাস্টিফাইড হবে না, তাই না? তো সময় একটু কম পেতে পারো, 1-2 মাস কম পেতে পারো। কারণ তোমরা হয়তো জেনে থাকবা 2020 সালে যে অ্যাডমিশন টেস্টটা হওয়ার কথা ছিল বুয়েটে, সেটা এখন পর্যন্ত হয়ে উঠতে পারে নাই। সুতরাং অলরেডি সবাই 1 বছর পিছায় গেছে। তো আমি জানি না তোমাদের আসলে টাইমলাইনটা কিভাবে সরকার ফিক্স করবে, সবকিছুই সরকারের নীতি নির্ধারণের উপর ডিপেন্ড করে। আগে কলেজটা তো আমরা শুরু করি, দেখি কবে কলেজ শুরু হয়, তারপরে পরবর্তী যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী পাবা। কিন্তু বলতে পারি কিছুটা 1-2 মাস সময় তো কম পেতেই পারো, এটার সম্ভাবনা একদম উড়াই দেওয়া যায় না, 1-2 মাস সময় কম পাবা আসলে। হ্যাঁ ভাইয়া, জি। ভাইয়া আমরা তো নটরডেম কলেজের জন্য এই সানরাইজে পড়তেছিলাম, কিন্তু স্যার বাসায় কিভাবে পড়ার জন্য একটা গাইডলাইন যদি পাই, সেটা কিভাবে পড়বো বাসায়? বাসায় কিভাবে পড়বা সেটা সেটা আসলে বাসায় পড়ার সুযোগ নাই। কারণটা হচ্ছে তোমার যদি বলি বাসায় কি পড়বা, বাসায় তো সে এসএসসি বই পড়বা, তাই না? হ্যাঁ। কিন্তু তোমাকে এখানে আমরা এক্সট্রা কি শিখাচ্ছি, তোমাকে এখানে এক্সট্রা যেটা শেখানো হচ্ছে নটরডেম কলেজে কি ধরনের কোশ্চেন আসে, বা এই যে আমি এসএসসির ফিজিক্স আর এইচএসসির ফিজিক্সের একটা লিঙ্কেজের কথা বললাম। হ্যাঁ, তুমি তো এইচএসসি ফিজিক্স কি আছে জানোই না, তাই তুমি এখান থেকে পড়বা কি? হ্যাঁ, সেটা একটা বিষয়। আবার যে ভাইবার কথা বললাম, নটরডেম যে ভাইবার এক্সাম গুলো হয়, সেই ভাইবা তোমাকে কে শিখাবে? কিন্তু তুমি যেটা কোচিং। বাসায় বসে করতে পারো সেটা হচ্ছে এইচএসসি বই তোমার কাছে যদি থাকে, বা বড় আপুদের বা বড় ভাইদের বই থাকে, তুমি এই ফিজিক্স পড়া শুরু করে দিতে পারো। এটুকুই, তুমি জাস্ট এইচএসসির জন্য প্রিপারেশন নিতে পারো। এবং যদি তুমি এইচএসসির জন্য প্রিপারেশন নিয়ে শুরু করো, অবশ্যই তার কিছু অংশ নটরডেম ভর্তি পরীক্ষায় কাজে লাগতে পারে। কিন্তু এই যে বললাম যে নটরডেমে তোমাদেরকে একটা প্রশ্ন ব্যাংক হয়তো দেওয়া হবে, বিগত বছরে কি ধরনের কোশ্চেন আসছে সেটা দেখে তোমরা প্র্যাকটিস করতে। কিন্তু ভাইবা এক্সাম কেমন হয়, বা নটরডেমের বিভিন্ন শিক্ষার পরিবেশ, যেটা আমি ক্লাস নেওয়ার মাঝে মাঝে শেয়ার করবো, সপ্তাহে একবারে শেয়ার করা সম্ভব না। ধরো নটরডেমের কোন স্যারের মোটিভেশন কেমন, কোন স্যারের কথা শুনে তোমার মনে হবে যে শিক্ষার বিকল্প কিছু নাই, বা সততার বিকল্প কিছু নাই, বা নটরডেম বিভিন্ন মোটিভেশনাল যে কথাবার্তাগুলা কথা প্রসঙ্গে চলে আসে নটরডেম সম্বন্ধে, সেগুলো আর কি মিস করবা যদি বাসায় থাকো আর কি, কারণ এটা তো আর দেওয়া সম্ভব না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইবা এক্সামের যে পরিবেশটা, ভাইবাতে কি ধরনের কোশ্চেন করা হয়, তোমাদেরকে উত্তরটা কিভাবে দিতে হবে, সেগুলো আসলে একটু মিস করবো। তাছাড়া আর কিছুই না। তাছাড়া আমি বলছি না যে কোচিং না করে তুমি চান্স পাবা না, না কখনোই সত্যি না, ঠিক আছে? কিন্তু কোচিং করলে
তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। এটাই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আর কিছু? ভাইয়া একটা প্রশ্ন ছিল। শিওর, বলেন। ভাই আপনি যে বলছেন যে আমরা এসএসসি বই নিয়ে এখন যদি পড়া শুরু করে দেই, তাহলে কি হ্যাঁ। আমাদের পক্ষে 100%ly সবকিছু বোঝা সম্ভব হবে কিনা সেটা আমি জানতে চাচ্ছিলাম। ও না কারণ না, এইচএসসি লেভেলে অনেক কিছু ভাস্ট আলোচনা করা আছে, তো আমরা সেরকম ভাবে তো বুঝতে পারবো না। আমি অলরেডি পড়েছি অনেক, বাট আমি ওইভাবে এক্সপিরিয়েন্স নিতে পারছি না। স্বাভাবিক, এই কারণে এটাই আপনার স্বাভাবিক সাজেশন হওয়ার কথা। রাইট রাইট। তো সেটার জন্য আর কি বলবো, আপাতত হচ্ছে তুমি যদি এখনই এইচএসসি পড়াশোনা শুরু করতে চাও, তাহলে তো এখানে দুইটা ওয়ে আছে। আমি যেটা কথা বলেছি সেটা হচ্ছে, তোমাদের যদি এইখানে বেশ কতগুলো স্টুডেন্টের আগ্রহ থাকে, তোমরা সেটা সানরাইজ কর্তৃপক্ষকে জানাইতে পারো, এবং তারা যদি মনে করে যে একটা এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডভান্স প্রোগ্রাম নেওয়া যেতে পারে, আচ্ছা এরপরেই তোমাদের মির্জা স্যার মানে আমাদের সানরাইজের পরিচালক কথা বলবেন, তোমরা ওনার সাথে ব্যাপারগুলো নিয়ে শেয়ার করতে পারো। ঠিক আছে, উনি যদি মনে করেন যে হ্যাঁ একটা নতুন একটা অ্যাডভান্স প্রোগ্রাম খোলা যেতে পারে, তাহলে সেখানে তুমি এভাবে প্রিপারেশন নিতে পারো। সেখানে হয়তো আমি ক্লাস নিব ফিজিক্স, আমার অন্য কোনো ফ্রেন্ড ক্লাস নিবে ম্যাথ, তোমাদের বড় ভাই ক্লাস নিবে কেমিস্ট্রি, তো তোমাদের প্রিপারেশনটা এভাবে হতে পারে। আর যারা ধরো এখানে কোচিং করতে পারবা না, তারা হয়তো বা বাসায় টিউটর রাখতে পারো, বা বাসায় যদি বড় ভাই থাকে তাদের হেল্প করতে পারো। মানে কোন একটা গাইড তো লাগবে তোমার আসলে, তাই না? একটা মানে গাইড ছাড়া তুমি আসলে এইচএসসি পড়া বুঝতে পারবা না ওইভাবে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আমরা তো ধরেন যে এখন অলরেডি একটা নটরডেম কোর্সের সাথে যুক্ত আছি, তো জি সেক্ষেত্রে জি, কি এসএসসিটা করা যাবে আবার এই এটা তো সানরাইজেই? রাইট রাইট। বললাম যে একটু পরেই মির্জা স্যার কথা বললাম। স্যার কি এখনই কথা বলতে পারেন? স্যার হ্যাঁ হ্যাঁ, সাদিকুর আমি ফ্রি আছি। স্যার এই যে স্যার তো একটা কোশ্চেন করছে যে এইচএসসি এর আমি এগুলি পরে উত্তর দেবো ওদেরকে। হ্যাঁ, ওদের প্রশ্নের উত্তর আমি আসলে 10 মিনিট রাখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার তোমাদের প্রশ্নের উত্তর দিবেন, কোনো সমস্যা নাই। তো আর কোনো কোশ্চেন? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি স্যার আমি আপনার কাছে মাইকটা হ্যান্ড ওভার করি আপনার অনুমতি নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ সাদিকুর। জি স্যার। আর আমি আমি থাকলাম, আমি স্যার হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মিটিং এ থাকলাম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সাদিকুর, তোমার কথা খুব ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ছাত্রদের অনেক উপকার হলো, আমারও অনেক উপকার হলো। তো আমি লাস্ট ফিনিশিং কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, তার আগে ছাত্রদের প্রশ্ন করি, তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আসলে সাদিকুর কিন্তু আমাদের অনেক পুরানো স্টুডেন্ট। তোমরা জানো যে ও 10 বছর আগে ও বললো যে নটরডেম কলেজে পড়েছে, এবং স্কুল লেভেলে সে কিন্তু সানরাইজের বেস্ট স্টুডেন্ট ছিল, এবং বেস্ট স্টুডেন্ট থাকার জন্য সে 2 বছর আমাদের এখান থেকে স্কলারশিপ পেয়েছে। তারপরে সানরাইজের মাধ্যমেই সে নটরডেমে ভর্তি, সানরাইজে কোচিং করে, এবং তারপরে নটরডেমের পরে সানরাইজে কোচিং করে বুয়েটে ভর্তি হয়েছে, এবং বুয়েটের মধ্যে বেস্ট টিচার, বুয়েট কোচিং এর বেস্ট টিচার আমাদের সাদেকুর ফিজিক্স স্যার। এখনো সময় পেলে মাঝে মাঝে সে ক্লাস নেয়, সে খুব বিজি থাকে। তুমি জানো যে সে বাংলাদেশ গভর্নমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে, পাওয়ার সেক্টরে। মাঝে মাঝে খুব সমস্যা হয়, পাওয়ারের প্রবলেম হলেই সে ক্লাস অনেক সময় ক্লাসের মধ্যে থেকেও তাকে কাজ করতে হয়। যাই হোক, তো তারপরেও তোমাদের জন্য ভালোবাসায়, সানরাইজের ভালোবাসায় কিন্তু সে তোমাদের ক্লাসটা নিচ্ছে, সময় করে ক্লাস নিচ্ছে। তো অনেক সুন্দর, অনেক তোমরা অনেকেই অনেক কিছু আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখানে একটা ছোট্ট ব্যাপার বলি, সাদিকুর কিন্তু সব জায়গায় নটরডেম নটরডেম বলে গেছে। আসলে অনেকেই প্রশ্ন করতে পারো, বিশেষ করে মেয়েরা, যে তাহলে হোলি ক্রস কোথায় গেল? আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে এই বাংলাদেশে যে 3টা কলেজের কথা বললো সাদিকুর, নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ, তিনটার সবকিছু একই রকম, অ্যাডমিশন টেস্টের প্রসিডিউরও একই রকম। সো যখনই নটরডেম বলছে, মেয়েরা ওইটাকে ট্রান্সলেট করে হোলি ক্রস বানায় ফেলবে, কারণ কোনো এইগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এইগুলো এখন আমি গত বছরে, মানে গত বছরটা একটু ব্যতিক্রম, করোনার জন্য জানো বোধহয়, অন্য বছর আবার ব্যতিক্রম। আমার মনে হয় যে এই বছরটা গত বছরের মতো ব্যতিক্রম হবে। তো আমি গত বছরের পরীক্ষা পদ্ধতি নিয়ে কিছু বলি। গত বছরের নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ যে অ্যাডমিশন টেস্ট নিছিল, সেটা হচ্ছে অনলাইনে নিছিল। তো এইবারও অনলাইনে নামা ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং আমরা তোমাদেরকে যে প্রিপেয়ার করব, সেটা হচ্ছে অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার করব। ঠিক আছে, তো
এইভাবেই না হয়েছিল, কিন্তু অন্য অন্য বছরগুলিতে অনলাইনে না হতো না। এখানে গত বছরে তোমার আগস্ট থেকে অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করেছিল, সেপ্টেম্বরে পরীক্ষা নিয়েছিল এবং অক্টোবরের থেকে অনলাইনে আবার নর্ডেম ক্লাস শুরু করে দিয়েছে। বাট এই বছর একটু দেরি হবে, কারণ গত বছর হচ্ছে এপ্রিলেই পরীক্ষা হয়ে গেছিল, তারপরে এপ্রিল থেকে সেপ্টেম্বর, মে, জুন, জুলাই, আগস্ট 5 মাস পরে পরীক্ষা নিচ্ছে। এইবারেও তোমাদেরকে একটু ডিলে করে পরীক্ষা নিবে, বাট তোমরা ইনশাল্লাহ আমার মনে হয় 3 মাস, 3.5 মাস বা 4 মাস সময় পাবা প্রিপারেশন নেওয়ার জন্য, এবং 4 মাস সময় মাস ইজ এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য। তো কিভাবে নিয়েছিল, দুইটা একই ধরনের, নর্ডেম হোলি ক্রস সেন্ট জোসেফ একই রকম। সেটা হচ্ছে সার্টেন একটা ক্রাইটেরিয়া চাই যে এরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন সায়েন্স স্টুডেন্ট নর্ডেম এবং হোলি ক্রস করে জিপিএ 5 পেলে অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে গোল্ডেন এর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? 5 পেলে অ্যাপ্লিকেশন করতে পারে, গত বছরে যেটা করছিল। এবং অ্যাডমিশন টেস্টে তোমাদের কি কি থাকবে? অ্যাডমিশন টেস্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি 7টা বিষয় থেকে প্রশ্ন থাকে। মাঝে মাঝে হয়তো বা কোনো একটা কিছু বাদ দিল, কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে 7টার জন্য, সেটা হোলি ক্রস হোক, নর্ডেম হোক এবং সেন্ট জোসেফ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ এবং আইসিটি, ঠিক আছে? এই 7টার জন্য প্রিপারেশন। পরীক্ষার পদ্ধতি কেমন হবে? পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতি, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রশ্ন কয়টা থাকে? 25টা এমসিকিউ থাকে। অলওয়েজ রিমেম্বার দ্যাট, যেখানে তোমার এমসিকিউ সেখানেই কিন্তু নেগেটিভ মার্কিং। একটা প্রশ্নে 4টা অপশন থাকবে, এ বি সি ডি, ওয়ান ইজ রাইট, 4টার মধ্যে একটা রাইট, ঠিক আছে? তো তুমি যদি রাইট করো, একটা প্রশ্নে 1 মার্কস, 25 মিনিট সময়, 25টা এমসিকিউ, 25 মার্কসের পরীক্ষা। একটা রাইট হলে তুমি 1 পাবা, রং হলে 0.25 কাটা যাবে, মানে 1/4 কাটা যাবে। আর উত্তর না দিলে কোনো মার্কস পাবা না, কাটাও যাবে না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এটা হোলি ক্রস, নর্ডেম এবং সেন্ট জোসেফের জন্য প্রযোজ্য। আর 25টা প্রশ্ন থাকে, তোমাকে অনলাইনে বাসায় বসে পরীক্ষা দিতে হবে। তোমার ল্যাপটপের ক্যামেরা অন করা থাকতে হবে এবং তুমি ডানে বায়ে তাকাইতে পারবে না। পরীক্ষা চলাকালীন সময় যদি তোমার টয়লেট ধরে, কোনো কিছু করার নাই, ওইখানেই চেপে রাখতে হবে, অথবা কিছু করার নাই, কারণ তুমি যাইতে পারবে না, গেলেই তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। এবং তুমি ডানে বায়ে তাকাতে পারবে না, তোমার ডাইনে আব্বা বসে আছে, ভাই আম্মা বসে আছে, আম্মা একজন ফিজিক্সের টিচার বলে দিল, ওটা হবে না। ওই তোমার বললে কিন্তু তোমাকে ওগুলো পরীক্ষা থেকে বাতিল করে দিবে তারা, ঠিক আছে? এবং ক্যামেরা এই করে করতে হবে। তারপরে এটাতে এই পরীক্ষা সিস্টেমের একটা ডেমো পরীক্ষা নিবে, নটরডেম নিবে, হোলি ক্রস নিবে, সেন্ট জোসেফও নিবে। সো আগে একটা ডেমো পরীক্ষা দিবা, ডেমো পরীক্ষা দিয়ে দেখবা কি ধরনের পরীক্ষা, তারপরে মূল পরীক্ষাটা দিবা। অনেক সময় পরীক্ষা দিতে গেলে আমরা যখন অনলাইনে নিব, দেখবো তোমরা কত প্রবলেম ফেস করছো, বুঝছো প্রথম দিকে, পরে আর ফেস করবো না। প্রথম একটা পরীক্ষা হলো, সেটাই ফাইনাল পরীক্ষা, তুমি অন করতে পারলে না, ঢুকতে পারলে না, এইটা হলো না, অনেক কিছু সমস্যা না, 15 মিনিট দেরি হয়ে গেল, এই জন্য ডেমো পরীক্ষা। ডেমোতে তুমি সব প্রবলেম ফেস করবা, দেন অরিজিনাল পরীক্ষা যখন দিবা তখন আর কোনো প্রবলেম থাকবে না তোমার, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর ডিটেলস তো আমরা পরে তোমাদেরকে জানাবো, কিন্তু হাতে সময় কম। আচ্ছা, আর আগে বললাম এমসিকিউ ধরনের পরীক্ষা হবে, এই ধরনের এমসিকিউতে হবে। আগে নর্ডেম হোলি ক্রসে ভাইবা নিতে, এবারে আর কোনো ভাইবা নেওয়ার কোনো অপশন নাই, সো ভাইবা ছাড়াই পরীক্ষা হবে। এই হলো ব্যাপার। আচ্ছা, আমি সংক্ষেপে কিছু বলে, আমি সাথে করে পুরো ক্লাসটাই শুনেছি, মানে ও সবকিছুই বলে ফেলছে অত্যন্ত সুন্দরভাবে, আমার চেয়েও ভালোভাবে বলছে। তো আসলে কেন নর্ডেম ভর্তির জন্য, হোলি ক্রসের ভর্তির জন্য কোচিং এর প্রয়োজন? কারণ একটা কথা আমি তোমাকে বলি, যে অ্যাডমিশন টেস্টে নর্ডেম, হোলি ক্রস এবং টেস্ট হবে, সেখানে কিন্তু প্রশ্ন 100% এসএসসি বইয়ের থেকে করা হবে। হাই লেভেলের কোন প্রশ্ন থেকে, বই থেকে প্রশ্ন করা হয় না সাধারণত। যেমন এইচএসসি তুমি পড়তে পারো, সেটা তোমার এইচএসসি কে আওগায় নেওয়ার জন্য, কারণ তুমি জানো যে এইচএসসি সময়টা কম, কিন্তু কোনোভাবে 2 বছর পাওয়া যায় না, 1.5 বছর পাওয়া যায়, তারপরে এবারে যদি আরেকটু কমাই দেয়, সো এত বড় সিলেবাস 2 বছরে ম্যানেজ করা একটু রিয়েলি টাফ হয়ে যেতে পারে। এখন তুমি ফ্রি বসে আছো, দেন তুমি এইচএসসি করতে পারো। বাট রিমেম্বার দ্যাট, আমার মনে হয় না যে অ্যাডমিশন টেস্টের জন্য এইচএসসি করার দরকার আছে, কারণ ওখান থেকে প্রশ্ন আছে। আর আরেকটা জিনিস করলে কোনো ক্ষতি নাই, লাভ আছে। লাভ আছে এই যে তুমি যখন হায়ার লেভেলে চলে যাবে, লোয়ার লেভেলটা তোমার কাছে আরো সহজ হবে, ঠিক না? একটা লোক যদি 7-8 লাভ দিতে পারে, তাকে যদি বলাই 5-7 লাভ দেওয়া হচ্ছে, কিন্তু খুব সহজেই 5-7 লাভ দিতে পারবে,
ঠিক তুমি যদি ইন্টারমিডিয়েটের বইগুলি করো তাহলে হয়তো বা ওখান থেকে প্রশ্ন আসবে না, কিন্তু তখন দেখবে এসএসসি তে এত সহজ, আরে আগে তো সহজ বুঝি নাই, এইটুকু হেল্প হয় তার, ঠিক আছে। কিন্তু অনেক সময় কোচিং তো সানরাইজ ছাড়া আরো অনেকেই করে, দেখা যায় যে তারা এইচএসসি বই কোচিং করে, আসলে অ্যাডমিশন টেস্টের জন্য এইটা প্রয়োজন। তাহলে কেন আমি কোচিং করছি? কোচিং হচ্ছে এই যে তোমরা তো এইচএসসির জন্য এসএসসির জন্য প্রিপারেশন নিছো, যেটাকে ম্যাট্রিক বলতাম আমরা, এবং ভালো মতোই নিছো, এবং যখন প্রিপারেশন নিছো তুমি কিন্তু বুঝতে পারছো যে এসএসসি তে কি ধরনের প্রশ্ন থাকে, বুঝছো কি ধরনের প্রশ্ন থাকে। আমরাও এসএসসি আগে বুঝতে পারতাম যে কি ধরনের প্রশ্ন থাকে। তো তোমার প্রশ্ন কিন্তু প্রিপারেশন কিন্তু সেই ধরনের উপর হয়ে গেছে, কারণ আমার টার্গেট হচ্ছে আমি এসএসসি তে ভালো করবো। আমার আমার ওই ধরনের আমি প্রিপারেশন নিছি, কিন্তু অ্যাডমিশন টেস্টে এসএসসি বই থেকে প্রশ্ন করা হবে, কিন্তু একটু একটু ভ্যারিয়েশন থাকবে। কোচিং এর মূল জিনিসটাই কিন্তু এরকম যে প্রশ্ন যে ভ্যারিয়েশনটা থাকবে, একটু ভিন্নতা থাকবে, সেই ভিন্নতাই আমরা তোমাকে কোচিং এর মাধ্যমে শিখাবো, বুঝতে পারছো? কোচিং এর মাধ্যমে শেখাবো, সেটা আসলে এখন মুখে বললে তোমরা ঠিক বুঝবে না, যখন ক্লাস না হবে তখন তোমরা ফিল করবে, এবং সবচেয়ে বেশি ফিল করবা আমরা যখন পরীক্ষাগুলি নেব, দেখবো যে একই প্রশ্ন এসএসসি পরীক্ষা করাইছি, তুমি এই চ্যাপ্টার পড়ছো কিন্তু পারছো না। আমি একটু ঘুরাই দিছি, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এই বারবার ফোন আসতেছে, এই Yes, জন্য sir. ঠিক আছে, তো একটু ভিন্নতা থাকে। আমি আমার আমলে মানে সাদেকুর তোমাদের একটা মনে হয়েছে অনেক সিনিয়র ভাইয়া, হ্যাঁ আমি তাহলে আমিও কিন্তু প্রাক্তন নটরডেমিয়ান। আমি 43 বছর আগে নটরডেমে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছিলাম, 43 ইয়ার্স এগো। চিন্তা করতে পারছো? আমার দাড়ি দেখে তো বোঝা যায়, হ্যাঁ পাকে রেগে গেছে। 43 বছর আগে আমি নটরডেমে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছিলাম, এবং 41 বছর আগে আমি নটরডেম কলেজ ছেড়েছি, ঠিক আছে। তো আমি নটরডেম কলেজে পড়া অবস্থায় নটরডেমের সাথে বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম, এবং আমি আল্লাহর রহমতে এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছি অনেক বছর ধরে, প্রায় 38-39 বছর ধরে, সেটাও কিন্তু আল্লাহর রহমতে আমি নটরডেম কলেজ থেকে শিখছি। তো সেটা ব্যাপার না, তো ওদের প্রশ্নে একটু ভিন্নতা থাকে। তা আমাদের সময় কেমন প্রশ্ন ছিল পুরোপুরি আমার মনে নাই, তো আমি দু একটা প্রশ্নের কথা বলি। যেমন বাংলা ছিল আমাদের, তা আমাদের বাংলাতে একটা প্রশ্ন আসছিল যে মরা দিয়ে 5টা ভিন্নাত্মক শব্দ লেখ। এখন মরা এত জিনিস থাকতে মরা আনলো কই থেকে? আমি মরা মানুষকে কবর দেয়, শেষ। আর কি হইতে পারে, মানে মাথাতে কিন্তু বেড়ে নাই ব্যাপারটা। আমাদের সময় এসএসসি তে কিন্তু এই ধরনের প্রশ্ন ছিল না। মরা দিয়ে 5টা ভিন্নাত্মক মানে অর্থ কিন্তু ভিন্ন হইতে হবে। মরা দিয়ে আর কোনো আমি অর্থ তো খুঁজে পাই না। ব্যাপারটা খেয়াল করে দেখো, ছাত্র কেউ আছে তোমাদের মাথা থেকে, কাউকে বেলায় আনমিউট করে একটু বলো দেখি আর কি বলা যেতে পারে। মরা দিয়ে ভিন্ন অর্থ কিন্তু এক হইতে হবে না, ওই ডেড বডি ওটা হইতে পারে, মানে একটা দিলাম মরা মানুষ, কিন্তু অর্থ অন্য হইতে হবে। আর কি বলো দেখি, কারো মাথায় কিছু ঢুকে? স্যার সব হবে? হ্যাঁ সব বলো না, সব আর মরা তো একই জিনিস। বলছে মরা, তোমাকে মরা উল্লেখ করতে হবে, সব তো হয়ে গেল। মরা দিয়ে 5টা ভিন্নাত্মক মানে শব্দ লিখো, অর্থ অন্য হইতে হবে। আর এই পরীক্ষার হল আমি জীবনে এসএসসির জন্য এত পড়ছি, মানে শব্দ পড়ছি, কিন্তু এই মরা দিয়ে তো পড়ি নাই। পরীক্ষার হলে বসে মাথা খাটা এটা বের করে কিন্তু বিরাট ব্যাপার স্যাপার না। আর কি হইতে পারে আমার মরা হয়ে গেছে। হ্যাঁ কোনটা মরা? ওই যে তুই একটা পাওয়া গেছে, মন মরা বলছে। স্যার নদী শুকায় গেলে স্যার বলে না নদী মারা গেছে? হ্যাঁ সেটা বলছি না আমি, যেমন মন মরা একটা আছে, এই যে এখন একটা প্যারা, ঠিক আছে। আবার এমন হইতে পারে যে একটা অনেক তুমি হ্যাঁ মরা মানে দুইবার মরাটা ইউজ করলে মানে এরকম মানে এরকম। এটা কিন্তু পরীক্ষার হলে আমরা কিন্তু অনেক কিছু মুখস্থ করে দেই, এসএসসির সময় অনেক কিছু আমার মুখস্থ থাকতাম, তো ওইখানে গিয়ে কিন্তু মাথার থেকে বের করতে, এখনো কিন্তু তোমাদের মাথার থেকে বের করতে হয়েছে। অনেক কিছু থাকতে পারে, মানে পরে বাসায় এসে মনে হচ্ছে আরে 5টা কেন 10টাও পারি, বুঝতে পারো? একটা গান আছে না কি, মরার কোকিলে, ওইটা হইতে পারে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে এরকম এই আমি একটা ভিন্নতা, মানে প্রশ্নে যে কি ভিন্নতা থাকে তার এক ছোট্ট উদাহরণ দিতাম। তারপরে বলছিল যে গাছের পাতায় যে ক্লোরোফিল থাকে তার 5টা প্রমাণ দাও। আরে ক্লোরোফিল থেকে তো আমি জানি, মুখস্থ করে আসছি, আমি 5টা প্রমাণ দেবো কোথেকে? তো এই ধরনের আমি একটা ভিন্নতা কথা বললাম। সো ফিজিক্স এরকম ভিন্নতা থাকবে, কেমিস্ট্রিও থাকবে, ম্যাথসও থাকবে। সো এইটাই তোমরা আসলে কোচিং এর মাধ্যমে। আচ্ছা, এটা ছোট্ট কথা বলি যে
আর তোমরা কিছুদিনের মধ্যে দেখবা সানরাইজ থেকে একটা গাইড বই পাবা, সেখানে নটরডেম এবং হোলি ক্রস কলেজের এবং সেন্ট জোসেফের বিভিন্ন বছরে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন থাকবে। সেখানে কিন্তু অনেক সময় দেখবো অনেক প্রশ্ন তুমি পাবা যেটা আসলে কোনো ভিন্নতা নাই, মানে জাস্ট এটা তো বইয়ের ভিতরে ছিল, এই প্রশ্নটাই আমরা তখন আবার অনেকে প্রশ্ন করে আপনারা তো বলছেন। আসলে এখানে যে জিনিসটা হয়, যেমন মনে করো তোমার 25টা প্রশ্ন নটরডেম বা হোলি ক্রস কলেজে অ্যাডমিশন টেস্টে থাকলো, দেখা গেল 25টার মধ্যে হয়তো বা 15টাই তোমার এসএসসি তে তোমরা অ্যান্সার করতে পারছো, বাট 10টার যে প্রশ্ন দিল সেখানে একটু ভিন্নতা। এখন 15টা তো সবাই অ্যান্সার করতে পারবে, যে 20,000 পরীক্ষা দিয়েছে 30,000, কিন্তু এই 10টা যে একটু ঘুরাই দিল, ওই 10টা কিন্তু সবাই পারবে না, এবং ওই 10টা যারা অ্যান্সার করতে পারবে তারাই কিন্তু চান্স পাবে, সবাই তো আর চান্স পাবে না। কত পার্সেন্ট চান্স পায়? 10%, 20%। তো ওই 10-20% কিন্তু ওখান থেকেই যাচাইটা হয়। তো আসলে এটা যে আমরা কোচিং এ কি করব তার অনেকগুলির একটা মানে একটা জিনিস হচ্ছে এই যে প্রশ্ন একটু ভিন্নতা থাকবে, সেই ভিন্নতা আমরা এখানে প্রচুর পরীক্ষা নেব তোমাদের, সেই পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভিন্নতা মানে ইয়ার ভিন্নতা শিখাবো, কিভাবে প্রশ্ন থাকে তুমি সেটা কিভাবে অ্যান্সার করো। পরীক্ষার সময় প্রথম দিকে পারবা না, অ্যান্সার করতে করতে তোমার অভ্যস্ত হবে, পরে তোমার এগুলি মাথার থেকে বেড়াবে। আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সবই পড়াবো। হ্যাঁ, হয়তো ম্যাথস এর উপর 10টা ক্লাস থাকবে বা 8টা ক্লাস থাকবে, 7টা থাকতে পারে, এবং ফিজিক্সের উপর হয়তো বা 5টা থাকতে পারে, কেমিস্ট্রি 5টা, আইসিটির উপর 2টা, বাংলার উপর হয়তো 4টা, ইংলিশে 4টা, এই ধরনের বিভিন্ন অনেকগুলি ক্লাস থাকবে। এবং আমরা সাধারণত যেভাবে ক্লাস নেবো, ধরো আমরা আগে তোমাদেরকে সিলেবাস দিয়ে দেবো, হয়তো অনেকে পাইছো আর অনেকে হয়তো পাও নাই। তো সিলেবাস যেটা থাকবে সেটা হচ্ছে মনে করো ফিজিক্স 1, কেমিস্ট্রি 1, ম্যাথ 1, এগুলি। আজকে ফিজিক্স 1 আমরা ক্লাস নিলাম, পরের দিনই এমসিকিউ অনলাইনে তোমরা ফিজিক্স 1 পরীক্ষা দিবে। আজকে কেমিস্ট্রি 1 ক্লাস নিলাম, পরের দিনই তোমরা অনলাইনে কেমিস্ট্রি 1 পরীক্ষা দিবা। ক্লাসটা করবা কখন? নির্দিষ্ট একটা টাইমিং থাকবে, নির্দিষ্ট 1টা বা 2টা টাইমিং থাকবে। আর পরীক্ষাটা কখন দিবা? পরীক্ষাটা তার পরের দিন। মনে করো আজকে তুমি যদি ফিজিক্স ক্লাসটা করো, কালকে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফিজিক্স 1 পরীক্ষাটা দিবা। আর ওর মধ্যে কোন এক সময় পরের দিনে কেমিস্ট্রি 1 ক্লাস করলো, আবার আজকে কেমিস্ট্রি 1 ক্লাস করলো, পরের দিন সকাল 9টা থেকে ধরো বিকাল 5টার মধ্যে কেমিস্ট্রি 1 পরীক্ষা দিবা। এবং পরীক্ষার পরের দিন সকালেই দেখবা তোমার বাসায় মেলে তোমাদের মানে রেজাল্ট শিট চলে গেছে, যে কতজন পরীক্ষা দিছে, 50 জন, 100 জন, 200 জন বা 500 জন, তার মধ্যে হায়েস্ট কত পেয়েছে, তোমার পজিশন কত, এগুলি সব সহ চলে যাবে। এবং যে পরীক্ষাটা দিছিলা তার আনসার সহ চলে যাবে। হ্যাঁ, আনসার মানে ব্যাখ্যা যাবে না, মনে করো একের উত্তর বি, সি, 2 এর উত্তর সি, 3 এর উত্তর এ, এইভাবে এটা চলে যাবে। তো এটা আসলে পরীক্ষা যখনই দিতে পারবা, যখনই দিবা পরীক্ষা, তখনই তুমি মানে বুঝতে পারবা। এইটুকু আমি বললাম তোমাদেরকে। আর স্যার একটা কোশ্চেন ছিল, আমি তোমাদের প্রশ্ন করার জন্য সময় দেবো। হ্যাঁ, এইগুলো একটা দিন। আর 2 নম্বর হচ্ছে কি বলে কেন নটরডেমে পড়বা, কেন হোলি ক্রস পড়বা, কেন জোসেফে, এখানে অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ সাদিকুর বলছে, সেটা আমিও তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে আমাদের লক্ষ্য মানে ফাইনাল গোল হচ্ছে কিন্তু আফটার এইচএসসি ভালো কোথাও ভর্তি হওয়া। এটাই আমার চিরকাল, আমি এটা দিয়েই খাবো। হ্যাঁ, যারা ডাক্তার হবে তারা ডাক্তারি করেই খাবে, যারা ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারিং করে খাবে, যারা গবেষক হবে গবেষণা করে খাবে। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল গোল। এবং ফাইনাল গোলে যাওয়ার আগে মানে ঢোকার আগে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা অন্য কোথাও ঢোকার আগে অ্যাডমিশন টেস্ট হয়। এবং আসলে অ্যাডমিশন টেস্টে নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ স্টুডেন্টরা সত্যি অনেক ভালো করে। আমাদের সময়, দ্যাট মিনস 43 ইয়ার্স বিফোর, 41 বছর আগে আমি বুয়েটে ঢুকছিলাম। তো 41 বছর আগেও আমরা দেখেছিলাম যে আমাদের সময় বুয়েটে 510 জন স্টুডেন্ট হতো, অ্যাটলিস্ট 510-এর মধ্যে 250 থেকে 300 স্টুডেন্ট নটরডেম কলেজের। এটা একটা বিরাট ব্যাপার। বাংলাদেশে এতগুলি কলেজ থাকতে মানে অর্ধেকের বেশি বা বেশি স্টুডেন্ট একটা কলেজের, এটা কিন্তু বিরাট ব্যাপার একটা। তো শুধু তাই না, রেজাল্টও ভালো করতো নটরডেম কলেজে। যেমন আমাদের সময় ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এরকম ছিল, এবং মার্ক সিস্টেম ছিল, কোনো জিপিএ সিস্টেম ছিল না। সো দেখা যেত যে ফার্স্ট ডিভিশন কিন্তু খুব কম পাইতো, মানে 60% মার্কস হলে পাইতো ফার্স্ট ডিভিশন। আমাদের আগের ব্যাচের কথা বলি, আমাদের আগে ধরো প্রত্যেকটা বোর্ড থেকে, আমাদের সময় 4টা বোর্ড ছিল, ঢাকা, কুমিল্লা, যশোর আর রাজশাহী, 4টা বোর্ড ছিল। প্রতিটা বোর্ডে ফার্স্ট ডিভিশন পাইতো তোমার ধরো অন্য 3টা বোর্ড ঢাকা বাদে 200-250 জন মাত্র ফার্স্ট ডিভিশন পাইতো। এত কম পাইতো, কিন্তু সেকেন্ড ডিভিশনও পাইতো, মানে এত কম পাইতো। আর ঢাকা বোর্ড থেকে তোমার এরকম প্রায় 500-600 মতো পাইতো। তার মধ্যে
200-250-300 কিন্তু নর্ডেম কলেজ থেকে পাইতো, আবার আরো বেশি পাইতো। ব্যাপারটা বুঝতে পারছো? আরো বেশি পাইতো। তো একটা বোর্ড থেকে যেই কয়জন ফার্স্ট ডিভিশন পাইতো, আমাদের সময় ফার্স্ট ডিভিশন অনেক বড় ব্যাপার ছিল, সবচেয়ে বড় কথা। একটা কলেজ থেকে 4 চেয়ে বেশি পাইতো। ব্যাপারটা বুঝছো? এবং শুধু তাই না, আমিও দেখছি আমার বন্ধু বান্ধব, আমরা অনেকেই নর্ডেমে ভর্তি হয়েছিলাম। কিছু আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তার বাসা পুরান ঢাকা ছিল। সে বললো না, আমি এত দূর গিয়ে ক্লান্ত হয়ে যাবো, পড়াশোনা হবে না, তাকে আমি নর্ডেমে ভর্তি হবো না। নর্ডেমে চান্স পাওয়ার পরেও সে ভর্তি হলো গিয়ে জগন্নাথ কলেজ। কিন্তু সে দেখা গেল আমরা সব বন্ধু বান্ধব ফার্স্ট ডিভিশন পেলাম, সে কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে সেকেন্ড ডিভিশন পেয়ে গেল। এবং আমাদের সময় আরেকটা কোয়ালিটি ছিল, তিনটা। একটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, তার উপরে স্টার মার্ক, 750-র উপরে পেলে স্টার মার্ক খুবই কম, আর প্রথম 20 জনকে পড়া হচ্ছে স্ট্যান্ড করা। তো আমাদের বন্ধু বান্ধব যারা সাধারণ ফার্স্ট ডিভিশন নিয়ে ঢুকছে নর্ডামে, তারা অনেকে স্ট্যান্ড মার্ক নিয়ে বেড়াইছে, যারা স্ট্যান্ড নিয়ে ঢুকছে তারা স্ট্যান্ড করে বেড়াইছে। তো আসলে ওদের রেজাল্ট ভালো হয়। তো এটা এখন আর বলে লাভ নেই, কারণ আমি এই জিনিসটা নিয়ে কথা বলছি সেটাই করি। তো এই হলো ব্যাপার। আর নর্ডেম কলেজ ছাত্ররা, যেটা বললাম যে নর্ডেম হোলি ক্রসের অনেক বেশি এইগুলিতে চান্স পায়, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল গুলিতে। কেন পায়? বিকজ একটা কারণ আছে। একটা কারণ, সেটা হচ্ছে আমি যেটা মনে করি, কারণ আমি বিগত প্রায় 38-39 বছর ধরে কোচিং নিয়ে কাজ করছি, সে একটা কারণ হচ্ছে এই যে নর্ডমে অ্যাডমিশন টেস্টে তুমি বুঝবা ঠিক সেই 2 বছর পর অন্য অ্যাডমিশন টেস্ট গুলিও নর্ডম স্টাইলেই হবে, মানে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল। তো অ্যাডমিশন মানে বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলি কিন্তু একটু গদ বাঁধা হয়, একটু ধারাবাহিকভাবে তুমি পরীক্ষা দেওয়ার আগেই বলে দিতে পারবা কি ধরনের প্রশ্ন থাকবে। হ্যাঁ, বইয়ের থেকে প্রশ্ন করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে। কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু, কারণ এখানে প্রশ্ন কিন্তু কোনো গদ বাঁধা হয় না, মানে একবার এক এক রকম হচ্ছে, মানে কোত্থেকে প্রশ্ন আসছে, কি আসছে, এরকম প্রশ্ন 20 বছরও আসে নাই, একটা প্রশ্ন চলে আসছে, বুঝতে পারছো? কিন্তু বোর্ডের প্রশ্নগুলি কিন্তু মিল থাকে একটা। তো আসলে কেন এরকম এই ধরনের প্রশ্ন করা হচ্ছে? বিকজ এই ধরনের প্রশ্ন করা হচ্ছে, আমরা বোর্ডের পরীক্ষাগুলিতে একটা টার্গেট থাকে ছাত্ররা যেন পাশ করে যায়, হ্যাঁ, ফেল করলে প্রবলেম। কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু এরকম কোনো টার্গেট নাই, কারণ অ্যাডমিশন টেস্টের মূল লক্ষ্য কি? বাদ দিয়ে ছাত্র আটকানো, ঠিক না? ঢেউয়ের মতো, স্রোতের মতো ছাত্র ঢুকতে চাচ্ছে, আমি বাদ দিয়ে ছাত্র কমাচ্ছি। তো এই জন্য, এই বাদ দেওয়ার জন্যই কিন্তু এমন সব প্রশ্ন করা হয়, প্রকৃত যাদের ব্রেন আছে, যারা মেধাবী, তারাই ঢুকতে জন্য পারে। এই জন্য প্রশ্নগুলিকে একটু ওলট পালট করা হয়। তো আসলে নর্ডমে যেটা করে, হোলি ক্রসে যেটা করে, সেটা হচ্ছে পুরা 2টা বছর তোমাকে চ্যাপ্টারে আনাচে কানাচে সবকিছু পড়াবে। এবং ওদের কুইজ বলে একটা জিনিস আছে, কুইজ উইকলি একাধিক পরীক্ষা হয়, মানে আমাদের সময় সপ্তাহে 2 দিন বাধ্যতামূলক কুইজ ছিল। তো ওই পরীক্ষাগুলিতে প্রশ্ন কিন্তু বোর্ড স্টাইলে করা হয় না, প্রশ্ন হয় বইয়ের যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করছে। যার ফলে হয় কি, তুমি ওই কুইজে ভালো করতে হলে তোমাকে বইয়ের পুরোটা জানতে হবে। ওই ইন্টারমিডিয়েটে কি আসে সেটা জেনে পাশ করলাম হলো না, এই পুরোটা জানলে হবে কি, আমি ইন্টারমিডিয়েটের প্রিপারেশন ভালো হলো, অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন হলো। তারপরে তো এই ছাত্রগুলি যখন অ্যাডমিশন টেস্ট দিবে, তখন কিন্তু দেখবে যে সে অ্যাডমিশন টেস্টে ভালো করছে, আর যেহেতু সব করা আছে, সে ইন্টারমিডিয়েটেও ভালো করে। আসলে এই জন্য নর্ডমের স্টুডেন্টরা কিন্তু অ্যাডমিশন টেস্টে এত ভালো করে। এই হলো ব্যাপার। আর নর্ডেম কলেজে তুমি আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে অনেক ভালো ভালো টিচার পাবা, যেটা আমাদের সময় আমি পেয়েছি। এটা একটা বিরাট ব্যাপার। এটা ভালো রেজাল্টের একটা ক্রাইটেরিয়া বলতে পারি আমরা। কারণ তুমি যদি, তোমাকে যে শিখাবে সে যদি তোমাকে ঠিক মতো পাঠদান না করতে পারে, তাহলে কিন্তু তুমি ওইভাবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমার নিজের অনেক পরিশ্রম করতে হবে। আর তুমি যদি ভালো টিচার পাও, তাহলে তুমি কম পরিশ্রমে ভালো রেজাল্ট করতে, একটা বিরাট ব্যাপার। এই যে মানুষ প্রাইভেট পড়ে কেন, প্রাইভেট না পড়েও তো ঘরে বসে বসে জিনিসটা শেখা যায়, কিন্তু ঘরে বসে শিখতে গেলে তোমাকে প্রচুর শ্রম দিতে হবে, প্রচুর সময় নষ্ট করতে হবে। আর প্রাইভেট পড়লে সেটা হয় টিচারটাই তোমাকে অনেকখানি আগায় নিয়ে যাচ্ছে। তো ঠিক এইটাও তাই, ভালো টিচারের একটা ক্রাইটেরিয়া থেকে নর্ডমে তুমি অনেক ভালো ভালো টিচার পাবা, হোলি ক্রস এবং সেন্ট জোসেফে। ওনারা তোমাদেরকে অনেক সহজভাবে, অনেক সুন্দরভাবে জিনিসগুলো শেখাতে পারবে। আমি আমার কলেজ লাইফে 2জন টিচারকে এখন স্মরণ করবো। সেটা হচ্ছে, একজন ছিলেন ম্যাথসের AKM হক স্যার, মঞ্জুরুল হক। এখন উনি নাই, অনেক আগেই মারা গেছেন। এবং তখন বাংলাদেশের সব জায়গায় ম্যাথসের এই একটা বই আমরা পড়তাম, AKM হক বা মঞ্জুরুল হকের স্যারের বই। এখন ওনার বইটাও নাই, ফ্যান্টাস্টিক বই ছিল একটা। তো আমরা যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে মঞ্জুরুল হক স্যারের ক্লাস করবো, আমরা ছোটবেলা থেকে ওনার নাম শুনে আসছি। আমার বড় ভাইয়ারা ওনার খুব ভক্ত ছিল, ওনারা বলছে সাংঘাতিক ভালো ক্লাস নেয়, অনেক ভালো। আমরা ক্লাসে ঢুকছি, মঞ্জুরুল হক স্যার খুব সুন্দর সেজে গুজে গেছে, আর মঞ্জুরুল হক স্যার ক্লাস নেবে। উনি আমাদেরকে প্রথমে একটা চ্যাপ্টার যেটা করাইছিল,
যেটা তোমরা ইন্টারমিডিয়েট ঢুকেই পাবা, এসএসসি লেভেলে ছিল না, সেটা পারমুটেশন এন্ড কম্বিনেশন। উনি ক্লাসে 45 মিনিটসে অ্যানোডমে একটা ক্লাস ছিল, 45 মিনিটসে একটা অঙ্ক ক্লাস পড়লো মাত্র, যেখানে অনেক জায়গায় একটা ক্লাসে 10টা অঙ্ক করে, এবং এই একটা অঙ্ক পড়াতে গিয়ে স্যার 7 থেকে 10 বার ভুল করলো। আমরা ক্লাস থেকে বেড়ায় খুব মনক্ষুণ্ণ হইলাম এবং খুব হতাশা করতে গেলাম, স্যারের এত নাম শুনলাম, স্যার একটা অঙ্ক মাত্র ক্লাস করলো 45 মিনিট ধরে, এবং সে উনি অন্ততপক্ষে 7 থেকে 8 বার ভুল করলো, মানে লিখে টিকে ও আচ্ছা এটা তো এইভাবে হবে না, এটা তো হলো না অঙ্ক, এত খাটে আবার অন্য উপায়। পরবর্তীতে আমি বাসায় এসে যখন পারমুটেশন কম্বিনেশন করতে চাই, এটা একটা কনসেপশনাল ব্যাপার, চিন্তার ব্যাপার, তোমরা ইন্টারনেট ভুলে দেখতে পাবা, তখন দেখি আমি একটা জিনিস দেখে চিন্তা করি, তখন মনে করি স্যার তো এটা ভুল করছিল, আমি আবার সঠিকটা করি, আবার যখন করতে, মানে এই ভুলের মাধ্যমে স্যার একটা অঙ্কে কত রকমের মানে আমরা ভুল করতে পারি সেটা আমাদেরকে শেখাই দিয়েছে, যার ফলে আমি সারা জীবনেও আর ওই পারমুটেশন কম্বিনেশন ভুলি নাই। আমি সানরাইজের যতদিন ইন্টারমিডিয়েট লেভেল এবং ভর্তি লেভেলের ক্লাসে আমি পারমুটেশন কম্বিনেশন নিতাম, এবং এত সুন্দরভাবে আমাদেরকে শেখাই গেছে, মানে এটা একটা স্যারের বৈশিষ্ট্য। আরেকটা ছোট্ট কথা বলে, আমরা আরেকজন টিচারকে পেয়েছিলাম বাংলার, গরিব নেওয়াজ। তো এই যে এসএসসি বা এইচএসসি বাংলাতে আমরা কি করি, আমরা বই পড়ি এবং নোট বই পড়ি, যে অমুকের ব্যাখ্যা লিখো, নোট বই যা থাকে থেকে, এবং একই নোট এক্সপার্ট হেডমাস্টার এটা লেখা থাকতো অনেক সময়, সবাই এক নোট পড়তাম, যখনই মানে পড়তাম ওইটাই পরীক্ষার হলে লিখে দিত। তো এখন যখন টিচাররা খাতা দেখতাম যে একই জিনিস লিখছে, তখন টিচার কিন্তু খুব বেশি মার্কস দিত না। আসলে আমাদের সময় বাংলা টাংলা খুব বেশি মার্কস হতো না, 50%, 50% মার্কস পেলে 60% মানে মানুষ খুব খুশি হয়ে যেত। তো টিচারও দিত না, কারণ তুমি তো নোট বই দেখেই পেয়েছো, পড়লে বুঝাই তো। গরিব নেওয়াজ স্যার যেটা করতেন, কোনো কিছু পড়ালে এত সুন্দর করে জিনিসটা ব্যাখ্যা দেন, বলতো যে তুমি এটা পড়ো, তুমি আমার ক্লাস করে সাথে সাথে বাসায় গিয়ে ডবল নোট করবা, এবং নোট করলে হয়তো কি, আমরা যদি 50 জন ছাত্র থাকতাম, নিজে নোট করতাম, এক একজনটা একরকম হতো। আমি যখন এই জিনিসটা উত্তরটা লিখতাম, একজন দেখতো আর এটা তো নোটের সাথে মিল খায়, তখনই কিন্তু উনি আমাকে অনেক মার্ক দিত, যার ফলে বাংলার মতো সাবজেক্টে আমাদের সময় যেখানে 50 পাওয়া যেত না, আমি মনে হয় কত 78 বা 75 এর উপরে পাইছিলাম, এটা কিন্তু আলহামদুলিল্লাহ। তো আসলে এত ভালো টিচার আমরা পেয়েছি, এখনো তোমরা অনেক ভালো ভালো টিচার পাবা। এইটাই হলো আসলে নটরডেম হোলি ক্রসের সেন্ট জোসেফের বৈশিষ্ট্য। তো অনেকগুলি কারণ মধ্যে এটা আমি বললাম, তোমাদের অনেকের থাকতে পারে এটা কেন। আর এই হলো ব্যাপার। আরেকটা হচ্ছে ফাদারদের সংস্পর্শে থাকবে, ফাদাররা আসলে খুবই ভালো, এবং ওনারা তোমাকে নিজ সন্তানের মতো মনে করবে। আমি আগেও বলছি, আমি নরডমে অনেক প্রজেক্টের সাথে জড়িত, আমি ওয়ার্ক প্রোগ্রাম বলে একটা কাজ করতাম। আমি কাজ করার পর একবার দেশে খুব মানে অনেক আগের কথা বলছি, সেই আমাদের রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে খুব গোলমাল, সব বন্ধ টন্ধ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এবং আমার বাসা ছিল জিগাতলায়। নরডম কলেজ থেকে ফাদার আমাকে, যেহেতু আমি নরডমে কাজ করছিলাম, ওনার গাড়ি দিয়ে আমাকে জিগাতলা পৌঁছে দিচ্ছিল। মানে একজন কলেজের প্রিন্সিপাল গাড়ি দিয়ে একটা স্টুডেন্টকে পৌঁছায় যাও, এটা কিন্তু কল্পনা করা যায়। অনেকে বলতো ঠিক আছে তুমি চলে যাও, বাসা চলে যাও, কিন্তু উনি দায়িত্ব নিয়ে আমাকে ওই পর্যন্ত পৌঁছে দিল। আসলে এই হলো ফাদারদের ব্যাপার স্যাপার। তো এই হলো, এখন অনেক আসলে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমার সময় শেষ, আরো ইনশাল্লাহ তোমাদের সঙ্গে পরে কথাবার্তা হবে। তো এখন আমি তোমাদেরকে 10 মিনিট সময় দেবো, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সবাই মিউট রাখো, আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারো, হ্যাঁ, তারপর আমি ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। জি স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার, আমাদের এই নটরডেম এডমিশন পরীক্ষায় সিলেবাসের কি ব্যাপার হবে? মানে আমাদের তো দুটো সিলেবাস, শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস, এই ক্ষেত্রে সিলেবাস আমরা কোনটা ফলো করব? আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু আইন ল অনুযায়ী তোমাকে শর্ট সিলেবাস অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়ার কথা, সোজা কথা। মানে যেটা থাকে সেটা হচ্ছে এইচএসসির মানে এসএসসির পাঠ্যক্রমের বাইরে থেকে পরীক্ষা নেওয়ার কথা না। এখন ব্যাপার হচ্ছে তোমার শর্ট সিলেবাসটা কি জিনিস। শর্ট সিলেবাস কিন্তু তুমি যখন এসএসসি শুরু করছো তখন দেয় নাই, তখন কিন্তু লং সিলেবাস ছিল, ঠিক কিনা বলো? জি স্যার, যখন তুমি পরীক্ষা দিতে গেছো তখন তোমার কোভিড এর ব্যাপার স্যাপার হয় না, এই জন্য শর্ট করছে। সো টিচার যে তোমাকে যদি লং সিলেবাসের উপর প্রশ্ন করে, তোমার আইনগতভাবে তোমাদের বলার কিছু নাই। সো ইউ মাস্ট প্রিপেয়ার, মানে কি বলে, লং সিলেবাসে আগে সিলেবাসে প্রিপারেশন দিবা, ঠিক আছে? এবং আমরা তোমাদের মানে অরিজিনাল সিলেবাসে প্রিপারেশন হবো, ঠিক না? কারণ পরীক্ষার সময় দিতে পারে নাই, টেস্ট নিতে পারে নাই বলে, কিন্তু তুমি তো শুরু করছো কিন্তু মূল সিলেবাস, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? স্যার, আমরা তো এখনো সানরাইজে ভর্তি হইনি, তাই ভর্তির প্রসিডিউর গুলো একটু বলবেন, আমরা কিভাবে ভর্তি হব? আমার শেষে ওই যে তোমাদের ম্যাডাম
কেয়া ম্যাডাম আছে, উনি তোমাদেরকে বলবে। হ্যাঁ, ওনার জন্য আবার 5 মিনিট সময় দেবো। তো আমি একটু সংক্ষেপে বলি, প্রসিডিউর হচ্ছে তোমরা ওই ব্রাঞ্চ আছে কয়েকটা, ফার্মগেট আছে, ধানমন্ডি, উত্তরা, তারপরে তোমার চিটাগাং আছে, তারপরে আরো অনেক জায়গায় আছে। তুমি ওইখানে ওদের সাথে ফোনে যোগাযোগ করবা, দেন বিকাশে টাকা পাঠাবা। বিকাশে টাকা পাঠালে ওনারই তোমাকে তোমার ইমেল অ্যাড্রেসে হয়তো বা ফর্ম টর্ম পাঠাবে, ওখানে ওই ফর্মটা ফিল আপ করে আবার তুমি ইমেলে পাঠিয়ে দিবা, ব্যাস ওকে। দেন তোমরা লিঙ্ক পাবা, এটা তো ওপেন লিঙ্ক, এরপর একটা লিঙ্ক পাবা যেখানে ওইটা যারা অ্যাডমিশন নিছে তারাই ঢুকতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না। এবং পরীক্ষা দেওয়ার জন্য স্কলারের একটা লিঙ্ক পাবা, দুইটা লিঙ্ক পাবা, একটা ক্লাস করার জুম, একটা পরীক্ষা দেওয়ার স্কলার। তো ওইখানে ঢুকে পরীক্ষা দিতে হবে, এ করতে হবে। শুধুমাত্র যারা অ্যাডমিশন নিবে, পেমেন্ট করবে, তারাই এইটাই পাবে। এবং তোমার কোর্স ম্যাটেরিয়াল তুমি অফিস থেকে এসে নিতে পারো, অথবা কুরিয়ারও তোমাদেরকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আমি বরিশাল থেকে বলছিলাম, বরিশালে কি কোনো ব্রাঞ্চ সিস্টেম বা আমরা নাম্বারটা কিভাবে পেতে পারি? এটা বরিশালে এখন পর্যন্ত আমাদের মানে ওইভাবে কেউ চালাচ্ছে না, যদি চালায় আমরা তোমাদেরকে জানাবো। আর এখন আসলে যা বরিশাল, তা ঢাকা, তা রংপুর, তা দিনাজপুর, ঠিক আছে, সব প্রবলেম নাই। অনলাইন তোমাদের সাথে একসাথে তোমরা অনেক বন্ধু বান্ধব ক্লাস করবা। হ্যাঁ, সো এখন আপাতত প্রবলেম নেই, তুমি বরিশালের ধানমন্ডি ফার্মগেট উত্তরা ভর্তি হতে পারো, অসুবিধা কি? ঠিক আছে, কারণ তোমরা তো বলো। স্যার আমাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সানরাইজের? হ্যাঁ, তোমাদের এটা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, সেটা আমাদের ম্যাডাম তোমাদের খুলবে। হ্যাঁ, খুলে তোমাদেরকে জানাই দিবে। আমাদের অলরেডি বেশ কিছু গ্রুপ আছে যা স্টুডেন্টদের জন্য, সেটা এখন তোমাদের এটার জন্য আরেকটা গ্রুপ খোলা হবে, সেটা অবশ্যই আমার মনে হয় কি বলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, এবং সেটা তোমাকে এই নাম টাম দিয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার, আমাদের ক্লাসটা স্যার কয়দিন হবে সপ্তাহে? আসলে আমরা আমাদের সিলেবাস শেষ করবো অ্যাটলিস্ট তো সব। হ্যাঁ, কয়দিন? ও, সপ্তাহে 4 দিন দিবে। হ্যাঁ, সপ্তাহে 4 দিন। রবিবার মঙ্গলবার, প্রতি রবিবার এবং মঙ্গলবার। আচ্ছা, 3-4 দিন হবে। তাহলে তো 2 দিন হলো। বলো কয়দিন হবে? 2 দিন এক্সাম হবে, 2 দিন ক্লাস হবে। ঠিক আছে, তোমাদের প্রতি রবিবারে হবে এবং মঙ্গলবারে ক্লাস হবে। আর অন্য রবিবারের পর সোমবারে এক্সাম হবে, রবিবারে যে সাবজেক্ট হবে সেটার উপর সোমবারে এক্সাম হবে। আর প্রতি মঙ্গলবার যে ক্লাস হবে, যেমন ফিজিক্স হলো, পরের দিন তোমার ফিজিক্স উপর এক্সাম হবে। এভাবে চলবে, 2 দিন এক্সাম, 2 দিন ক্লাস। যে টপিকের ক্লাস নেওয়া হবে সেই টপিকের এক্সাম নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের একটা সিলেবাস তোমাদের ইমেল অ্যাড্রেসে প্রোভাইড করা হবে। হ্যাঁ, ওই সিলেবাস, যেমন ফিজিক্স 1 মানে তোমরা কোন কোন চ্যাপ্টার ওখানে দেখে নিবা, সিলেবাসটা তো সবার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। ঠিক আছে, তখন ওই চ্যাপ্টারের উপর তোমাদের আবার একটা লেকচার শিট অনলাইনে দেওয়া হবে। তো তোমরা আগের দিন আমরা ওটা প্রোভাইড করে দিব, তোমরা স্টাডি করে রাখবো, কোনো সমস্যা থাকলে টিচারকে সেটা কোশ্চেন করবা। এবং সেই চ্যাপ্টার ক্লাস ফিজিক্স 1 লেকচার হলো, করার পর নেক্সট দিন তোমার ওটার উপরে এক্সাম হবে। ঠিক আছে, আধা ঘন্টার এক্সাম। রবি মঙ্গল কখন ক্লাস হবে? স্কলারস একটা লিংক দেওয়া হবে, এক্সাম লিংক তোমাদের দেওয়া হবে। আর গ্রুপের কথা বলছো, আমরা সানরাইজ কলেজ অ্যাডমিশন 2021 সালে একটা গ্রুপ খোলা আছে, ওখানে তোমরা সবাই জয়েন হবে। ওটা আমি তোমাদের লিংক দিয়ে দিব তোমার মেলে। হ্যাঁ, তোমাদের অ্যাডমিশনের সময় সবকিছু ডিটেইলস জানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে সমস্ত কিছু ডিটেইলস জানিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো তো? আর তোমাদের কাছে ফোন নম্বর তো থাকবে, তুমি যেই ব্রাঞ্চে ভর্তি হবে সেই ব্রাঞ্চের ফোন নম্বর থাকবে তোমাদের। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, কমার্সদের জন্য কি সেম প্রসেসেই মানে ক্লাস নেওয়া হবে রবিবার মঙ্গলবার? আচ্ছা, কমার্সের আমি একটু অ্যানসার দিই তোমাদের। যারা কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের হচ্ছে ফিজিক্স, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইসিটি, হ্যাঁ, জেনারেল ম্যাথ, এই কয়টা ক্লাস কম্পালসরি সবার সাথেই হবে। আর তোমাদের কমার্স কানেক্টেড যে 3টা বিষয়ের উপর অ্যাডমিশন টেস্ট হয়, ওই 3টা সাবজেক্ট আমরা আলাদা নিয়ে নেব, আলাদা সময়। ঠিক আছে, বাংলা, ইংলিশ, আইসিটি একসাথে নেওয়া হবে, আর কমার্সের সাবজেক্টগুলো আলাদা দিন নেওয়া হবে। হ্যাঁ, ওটা আলাদা দিন নেওয়া হবে, আলাদা টাইম। আর যেগুলো কমন থাকবে সেটা সবার সাথে নিয়ে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? ওকে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি আমার মতো আপাতত ক্লাস শেষ করছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরে কথা হবে, দেখা হবে। আর এখন তোমাদের সাদেকুর ভাইয়া মূল ক্লাস যিনি নিছেন, উনি হয়তো বা ফিনিশিং দিবেন, এবং কে আপু আছে, মাসুদ স্যার আছে, ওনারা তোমাদের সঙ্গে কিছু করবে। তা আমার মতো আল্লাহ হাফেজ, দোয়া করি তোমাদের সবার মনের আশা পূর্ণ হোক, তোমরা সবাই ভালো কলেজে চান্স পাও।
এবং আবার ইনশাল্লাহ দেখা হবে। এখন তোমাদের অন্য মেন যিনি ক্লাস নেন সাদেক ভাইয়া, টিয়া আপু এবং মাসুদ ভাই বা কিরণ ভাই, আরো যারা যারা আছে ওনারা অনলাইনে আছে, ওনারা তোমাদের কথা বলবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আমি তো ওদের ক্লাস রুটিনটা দিয়ে দিই। ধন্যবাদ। আর আমাদের ডাইরেক্টর স্যার মির্জানুর আহমেদ স্যার, হ্যাঁ স্যার অনেক বছর কোচিং এর সাথে আছে। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, সাউন্ডটা কম, তোমার সাউন্ড বাড়ানো যায়? পার্সোনাল যে কোনো সমস্যা আমাদের স্যার হেল্প করে থাকে। ঠিক আছে, আমি এমন দেখেছি আমাদের স্যার অনেক গরিব স্টুডেন্ট যারা বুয়েটে ভর্তি হতে পারেনি কিন্তু মেধাবী, তাদেরকে স্যার হেল্প করে থাকে। তো তোমাদের পড়াশোনার জন্য যত প্রকার হেল্প লাগে আমাদের স্যার করবেন। হ্যাঁ, তো তোমরা এনি টাইম যে কোনো সমস্যা নির্দ্বিধায় স্যারের সাথে যোগাযোগ করতে পারবা। আর তোমাদের ক্লাসের একটা নোটিশ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নেক্সট মঙ্গলবার সন্ধ্যা 7টায়, মানে আপনার মাগরিবের পর সন্ধ্যা 7টায় তোমাদের ফিজিক্স 1 ক্লাস নিবে সাদিকুল ভাই। ঠিক আছে, সাদিকুল ভাই ক্লাস নিবে তোমাদের। তার আগে ইমেলে তোমাদের লেকচার শিট চলে যাবে, সিলেবাস চলে যাবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে যে যে ব্রাঞ্চে ভর্তি হয়েছে ম্যানেজারের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, কোনো সমস্যা থাকলে তারা তোমাদের হেল্প করবে। আর একটা গ্রুপ খোলা আছে যেখানে সানরাইজ কলেজ অ্যাডমিশন 2021, ওখানে তোমাদের রুটিন চেঞ্জ হলে রুটিন দিয়ে দেবো, নতুন রুটিন পাবা, কোনো মেসেজ পাবা। ঠিক আছে, আর তোমার ইমেলে ম্যাম গ্রুপটা কি ফেসবুকে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ফেসবুক গ্রুপে, ফেসবুকে। ম্যাডাম আরেকটা কথা বলে দেন। হ্যালো, তোমার পরিচয় দাও। হ্যাঁ আমি হচ্ছে চিটাং ব্রাঞ্চের পরিচালক, আমার মাহমুদুর রশিদ টিপু, আমি চিটাং ব্রাঞ্চ পরিচালনা করি। এই ম্যাডাম আরেকটা কথা বলতে, জি মাসুদ আইসো। হ্যাঁ মাসুদ কিরণের আইসো। আরেকটা কথা আমি বলে রাখি, নেক্সট ক্লাসে জয়েন করার সময় স্টুডেন্টরা যাতে ওদের নাম এবং আমরা ব্রাঞ্চের রোল নাম্বার এবং ব্যাচ দেওয়া আছে ওইটা যাতে দিয়ে, যাতে ব্রাঞ্চ মানে সবাই যাতে ক্লাসে ঢুকে। এই মাসুদ আছো নাকি? মাসুদ একটু, জি বস। হ্যাঁ মাসুদ তোমার ক্যামেরা অন করে একটু কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু সানরাইজ ফর স্টুডেন্ট, অল স্টুডেন্ট। আমি ধানমন্ডি ব্রাঞ্চের ম্যানেজার, আমার নাম মাসুদ। আমার সাথে যে কোনো যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বারটা লিখে নিতে পারেন, 01552488288। ভর্তি এবং যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যালো, আর কলেজে বা হলিক্রস, নটরডাম, সেন্ট জোসেফ যে কোনো কলেজে ভর্তির ব্যাপারে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন বা মোবাইল। ধানমন্ডি ব্রাঞ্চের ফোন নাম্বারটা আবার একটু বলেন তো। মাসুদ তোমার ফোন নম্বরটা আবার বলো। ধানমন্ডির নাম্বার 01552488288। ফার্মগেটেরটা কি বলো, উত্তরেরটা কি বলো? ফার্মগেট থেকে বলছি। হ্যাঁ, তোমরা যারা ফার্মগেট ব্রাঞ্চে যে এনি প্রবলেমে ফোন দিবা সবকিছু তথ্য জানতে। হ্যাঁ, তোমাদের কোনো এক্সাম দিতে পারছো কিনা, ভর্তি সংক্রান্ত কিংবা কোনো লিঙ্ক পাচ্ছ না, সরাসরি সাথে সাথে এই নাম্বারে ফোন দিবা। নাম্বারটা একটু লিখে নাও, 01721575209। আরেকবার বলেন কি আপু? 01721575209। কিরণ থাকলে কিরণ একটু তোমার সেন্টার সম্বন্ধে কিছু বলো এবং ফোন নম্বর দাও। আচ্ছা, শরীফ বলতে পারো। শরীফ আছে অনলাইনে, শরীফ বলতে পারো তোমার নাম্বার। চিটাং ব্রাঞ্চেরটা কি ফোন নাম্বার? চিটাং ব্রাঞ্চেরটা আমি আবার বলছি, 01819647803, 01819647803। অন্য কোনো ব্রাঞ্চের ম্যানেজার উপস্থিত থাকলে একটু কাইন্ডলি তোমরা অনলাইনে আসো এবং ক্যামেরা অন করে তোমাদের ফোন নম্বর এবং ইয়াই দাও, বলো অন্য কেউ থাকলে।
শরীফ আছো? শরীফ কিরণ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মনে হয় আমাদের এখন শেষ, আপনি একটু ওদেরকে বলে আমাদের প্রোগ্রামটা এখন শেষ করি। ম্যাম আমরা কি কালকে ক্লাস পাবো যারা অ্যাডমিট হয়েছি? কালকে পাবা না, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, মানে হচ্ছে তোমার 6 তারিখ, ঠিক আছে? 6 তারিখ সন্ধ্যা 7টায় ক্লাস। আর তোমার ইমেলে তার আগে ফেসবুক গ্রুপটা একটু আবার বলেন নাম এটা। সানরাইজ কলেজ অ্যাডমিশন 2021, সানরাইজ স্পেস কলেজ স্পেস অ্যাডমিশন স্পেস 2021, ঠিক আছে? আর ফোন নাম্বার তো থাকলো, প্রবলেম। হ্যাঁ বলো আপু। আপু হচ্ছে ভিডিওটা কি ফেসবুক গ্রুপে আপলোড করা হবে? বুঝলাম না, আবার বলো। ভিডিও লিংকটা আমি আপুর কাছে দিয়ে দিলে আপু সব লিংকটা তোমাদের দিয়ে দিবে। আমরা মেসেজ তোমাদের ইমেলে দিবা, বা ইমেলে পেয়ে যাবে। আর আমাদের আচ্ছা আমাদের থেকে তো মেইল কালেক্ট করা হয় না। আমরা নিয়ে নিব, মেইল আমি নিব। সাব স্টুডেন্ট নিয়ে নিব। চিটাগে যারা স্টুডেন্ট তোমরা আজকে এই আমার নাম্বারটা দিছি, ওখানে তোমাদের ইমেল আইডিটা মেসেজ করে দিবা। চিটাগের স্টুডেন্ট যারা আছে, যারা ফার্মগেট স্টুডেন্ট তারাও তোমাদের ইমেল অ্যাড্রেসটা অনেক সবাই দিয়েছো, ম্যাক্সিমাম দিয়ে ফেলেছো, তারা দু একজন দাওনি, আমার নাম্বারে মেসেজ করে দিও, ঠিক আছে? আর আমরা চেয়ে নিব, সমস্যা নেই। ম্যাম আমরা যারা উত্তরা ব্রাঞ্চে আছি, উত্তর ব্রাঞ্চ থেকে তোমার ওই ইমেল অ্যাড্রেস তোমার উত্তর ব্রাঞ্চে দিয়ে দিবা, ম্যানেজারের কাছে তুমি সেন্ড করবে। আচ্ছা উত্তরার ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। উত্তরার ফোন নম্বর 01552 315189। উত্তরার ফোন নম্বর 01552 315189। ওকে স্যার। সাথে করে এখন ফিনিশিং দাও, হ্যাঁ শেষে যাক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আমি সানরাইজের সবগুলা ব্রাঞ্চের সবাইকে রিকোয়েস্ট করব, যখন স্টুডেন্টদেরকে মেল পাঠানো হবে তখন মেলের মধ্যে সবগুলা ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বার কাইন্ডলি আরেকবার দিয়ে দিবেন। আমার মনে হয় যে উত্তরাটা এখনো পাওয়া যায় নাই, বা আরো কিছু ব্রাঞ্চ থাকতে পারে মেলের মধ্যে। জি, মেলের মধ্যে ব্রাঞ্চ ওয়াইজ সবগুলো কন্ট্যাক্ট নাম্বার যদি দিয়ে দেন তাহলে স্টুডেন্টরা একসাথে সবগুলো পেয়ে যাবে। তখন যার যেই ব্রাঞ্চ সুবিধা হয় সে সেই ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আচ্ছা, তো তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে মঙ্গলবার সন্ধ্যা 7টায় ফিজিক্স 1 ক্লাস নিয়ে। ইনশাআল্লাহ আমি ক্লাস নিব। আর ওই দিনকার লেকচার শিট তোমাদেরকে আজকে বা কালকের মধ্যেই হয়তো মেলে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মেলে দিয়ে দেওয়া হবে, প্লাস তোমাদের যে ভিডিও জুম লিংকটাও দিয়ে দেওয়া হবে, যে লিংকে তোমরা জয়েন করবা সবকিছুই মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরেও তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমরা সংশ্লিষ্ট ব্রাঞ্চের ম্যানেজারের সাথে যোগাযোগ করে তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করবে। তো তোমাদের যদি আর কিছু জানার না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করব। স্যার নেক্সট ক্লাস তাহলে মঙ্গলবার? জি, মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় ফিজিক্স 1। ওকে স্যার। এবং জুম লিংক এবং টোটাল লেকচারশিপ তোমাদেরকে মেইলে জানিয়ে দেওয়া হবে। স্যার আপনার নাম্বারটা একটু দিন। আমার নাম্বার নেওয়া লাগবে না, তুমি জাস্ট ডিরেক্ট ম্যানেজারের যে ব্রাঞ্চের নাম্বার ওটার সাথে কন্ট্যাক্ট করলে হবে। আচ্ছা, ফার্মগেটে যোগাযোগ করো স্যার। ঠিক আছে আপু, তাহলে শেষ করি আমি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম।